নমস্কার। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভে স্বাগত জানাই। এখন একটু ঘন ঘন লাইভ করছি কারণ সমগ্র বিশ্বে যে ঘটনাবলী ঘটে চলেছে, যেমন সাম্প্রতিক মার্কিন নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের আবির্ভাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নতুন বিশ্ব ব্যবস্থার প্রেক্ষাপটে। আরও একটি কারণ আছে, সে 2025 থেকে ফেসবুকেও গাইডলাইনের পরিবর্তন হচ্ছে। কমিউনিটি গাইডলাইন আপনারা জানেন ইউটিউবেও হওয়ার কথা। তো সেই নিরিখে কতটা কি বলতে পারবো, বলা যাবে, সে বিষয়ে সন্দেহ আছে। মাঝখানে একটু ল্যাক্স করা হয়েছিল, ঢিলেমি বলতে পারেন, একটু ঢিল দেওয়া হয়েছিল আমরা যে সব টপিক নিয়ে কথা বলি সেই বিষয়গুলোর ক্ষেত্রে। জুকেরবার্গ নিজেও জানিয়েছিলেন যে তিনি একটু বাড়াবাড়ি করে ফেলেছেন। এই প্যান্ডেমিক নিয়ে অনেক কথা তিনি সেই সময় যে পলিসি ছিল সেক্ষেত্রে ফ্রি স্পিচকে তিনি দাবিয়ে দিয়েছেন, এরকম দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন টুইটে। কিন্তু জুকেরবার্গ তো একা নিজেই পুরো স্বাধীনভাবে ফেসবুক পলিসি বা মেটা পলিসি নির্ধারণ করেন না। এটা জায়নিস্ট শক্তির একটা বড় প্রভাব, তিনি তার অংশ মাত্র। আর তাই এই নতুন কমিউনিটি গাইডলাইন যেটা ফেসবুক আনতে চলেছে 2025-এ, এবং পাশাপাশি ট্রাম্পের উত্থান, একই সময়ে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে চলেছেন জানুয়ারি মাসের 20 তারিখে। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ফ্রি স্পিচ তথাকথিতভাবে, যেটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা এক্সারসাইজ করে থাকি, তাও অনেক বাধাবিঘ্ন, অনেক কিছু কৌশল নিয়ে আমাদের করতে হয়। তার ভবিষ্যৎ নিয়ে তো সন্দেহ জাগবেই, কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে গোটা বিশ্বে ভ্যাকসিন হেজিটেন্সি বা ভ্যাকসিন না নেওয়ার কারণ হিসেবে তথাকথিত মিস ইনফরমেশন বা কনস্পিরেসি থিওরির সমস্ত দায় পুরোটাই কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ওপর চাপানো হয়েছে। তো তাই আশঙ্কা থাকেই, তাই যতটা বলা যায় এই অবসরগুলোকে কাজে লাগানো। প্রথমেই বলুন, আপনারা আমার কথা আপনাদের কাছে পৌঁছচ্ছে কি না। আজকের ভিডিওর মূল বিষয় ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বাংলাদেশ মার্কিন সম্পর্ক, বাংলাদেশের ওপর কেমন প্রভাব পড়তে পারে। আর বাংলাদেশ মানেই ভারতকে বাদ দিয়ে, উপমহাদেশকে বাদ দিয়ে ভাবা যায় না এই মুহূর্তে। আর তাই ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হতে চলেছে, সেই বিষয়টিও এই আলোচনায় থাকবে। এই বিষয়ে অর্থনৈতিক দিকটি কভার করব না, সেটা কভার করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এমনিতেই আমার ভিডিও বিশদ তথ্য থাকে, লম্বা হয়ে যায়। আজকের রাজনৈতিক সমীকরণটাই মূলত আলোচনা করব, পলিটিক্যাল ইকুয়েশন, যেটা কি ঘটতে চলেছে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের এই পুনরাবির্ভাবের ফলে কি ঘটতে চলেছে, এবং ভারতের যে সম্পর্ক ইন্দো ইউএস রিলেশনশিপে কী রকম প্রভাব পড়বে। আর ইউএস লবি, যেটা লবিস্টরা কীভাবে আমাদের দেশের যারা রয়েছেন সেখানে, না ভারতে জানেন তো প্রতিটি দেশেরই কোনো না কোনো প্রতিনিধি লবি করে সেখানে। লবি একটা বড় ফ্যাক্টর রাজনীতিতে, আমেরিকান পলিটিক্সে, এবং তথাকথিত সমগ্র বিশ্বের ক্ষেত্রেই লবি একটা বড় ফ্যাক্টর। এবং এই লবিস্ট বলা হয় এদেরকে, তারা খুব হাইলি ইনফ্লুয়েন্সিয়াল পিপল হন। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে, ইউনিশের কেয়ারটেকার গভর্নমেন্ট, তারা কী ধরনের লবি সেখানে করতে পারে, পাশাপাশি হাসিনার লোকজন সেখানে কেমন আছে, আর ভারতের লবি সেখানে কতটা শক্তিশালী, এই বিভিন্ন বিষয়গুলো আজকে আলোচনায় আসবে। পাশাপাশি এই আলোচনার ফলে আপনারা অবশ্যই একটা প্রাথমিক ধারণা পাবেন এবং মানসিক প্রস্তুতি রাখবেন এই ভারত বাংলাদেশের সম্পর্কে কীরকম উন্নতি বা অবনতি হতে চলেছে, হিন্দু মুসলমান সম্পর্কের ওপরে কতটা প্রভাব পড়তে চলেছে। এবং প্রভাব তো আপনারা ইতিমধ্যে জানেন, আগামীতে সেটা চেঞ্জ ফর দ্য বেটার ও চেঞ্জ ফর দ্য ওয়ার্স কোন দিকে যাবে।
আসছি আলোচনায়। তার আগে আপনাদের কিছু দু একটি প্রশ্নের উত্তর দিতে চাই। তাহলে এই ভিডিওর ব্যাপারগুলো বুঝতে সুবিধে হবে। প্রথমত একজন প্রশ্ন করেছেন যে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, যে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা তো সবাই প্রায় দেখতে পাচ্ছি তারা ভৌ নিয়ে নিয়েছে, যে কোনো কারণেই হোক ভৌ নিয়ে নিয়েছে। আপনি নিজেও মুর্শিদাবাদে গিয়ে দেখলেন, আপনি সভাতেই প্রশ্ন করেছিলেন, দেখা গেল দু একজন বাদ দিয়ে সবাই নিয়েছে। তাহলে আপনি কেন বলছেন যে কিভাবে বলছেন যে ওই যে একটা পোস্ট দিয়েছিলাম বা ভিডিও করেছিলাম এক সময়, যে নতুন বিশ্ব ব্যবস্থার 10টি বাধা, প্রধান বাধা, ইসলাম এবং মোহাম্মদ এবং ইসলাম ইত্যাদি ইত্যাদি, মানে ইসলামী যে প্রধান বাধা সেটাই আমি বলেছিলাম। এটা কি তাহলে ঠিক হচ্ছে? মানে আপনার এই যে পর্যবেক্ষণ সেটা কি সঠিক হচ্ছে? তো এর উত্তরে বলি যে নতুন বিশ্ব ব্যবস্থার অনেকগুলো দিক আছে। তার মধ্যে প্যান্ডেমিক বা ভৌ যেটা একটা দিক মাত্র, অর্থাৎ ওয়ান হেলথ পলিসির একটা দিক মাত্র। নতুন বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে যেটাকে ওরা কনস্পিরেসি থিওরি বলছে, অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়ে বারবার নিউ ওয়ার্ল্ড অর্ডার কথাটা বলছেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামেই বলছেন নতুন বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডার, সেখানে সবাই বলছে, অথচ আমরা বললেই বলা হচ্ছে কনস্পিরেসি থিওরি। তো যাই হোক, মজাটা এখানেই। তো এই যে নতুন বিশ্ব ব্যবস্থা, তার অনেকগুলো ওয়ানগুলো আগে বুঝুন, তারপরেই বুঝতে পারবেন যে আমি কেন এটা বলেছিলাম। আর বাধাও দু রকমের হয়, প্রত্যক্ষ বাধা, পরোক্ষ বাধা, সে বিষয়েও আসছে। প্রথমত কতগুলো ওয়ান আছে। প্রথম ওয়ান অবশ্যই ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, মানে গোটা বিশ্বজুড়ে একটি সরকার, যেমন তার মাথা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, থিঙ্ক ট্যাঙ্ক, সেরকম যেটা অলরেডি কার্যকর হয়ে গেছে। কী ক্ষেত্রে কার্যকর হয়েছে? ওয়ান হেলথ। কতগুলো ওয়ান আছে দেখে নিন। ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের মূল, মানে যেটা গোটা বিশ্বজুড়ে একটি সরকার, যেটা জায়নিস্টরা চালাবে, গ্লোবালিস্ট যাদেরকে বলা হচ্ছে, একটি সরকার, অর্থাৎ ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট। তার অধীনে কতগুলো ওয়ান আছে? ওয়ান হেলথ পলিসি, জন্তু জানোয়ার মানুষ থেকে শুরু করে পরিবেশ সমস্ত কিছুকে নিয়ে একটি মাত্র পলিসি হবে গোটা বিশ্বজুড়ে, এবং সমগ্র বিশ্বের দেশগুলো সেই পলিসি মানতে বাধ্য থাকবে। সেটাই হচ্ছে অবশ্যই হুকে দিয়ে কার্যকর করা হবে। এটা হচ্ছে ওয়ান হেলথ পলিসি। তো আমরা ইতিমধ্যেই নতুন বিশ্ব ব্যবস্থা, এই ওয়ান হেলথ পলিসির একটা ঝলক দেখে ফেলেছি। সেটা হলো করোনা ভৌ সবাইকেই নিতে হয়েছে, বিভিন্ন চাপ দিয়ে নেওয়ানো হয়েছে, বিভিন্নভাবে নেওয়ানো হয়েছে, এটা আপনারা জানেন। এটা ওয়ান হেলথ পলিসির ব্যাপার। কিন্তু বাকি আর ওয়ানগুলো কী কী আছে? ওয়ান সিভিল কোড, গোটা বিশ্বজুড়ে সমস্ত মানুষের একটি সিভিল কোড হবে। তারই ভূমিকা হিসেবে, মুখবন্ধ হিসেবে আমাদের দেশে ইউনিফর্ম সিভিল কোডের কথা শোনা গেছে। এটা ক্ষেত্র অনেক আগেই তৈরি করা হয়েছে। ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ হিন্দু মুসলমান নির্বিশেষে যারা যে ধর্মের মানুষই থাকুক না কেন, তাদের জন্য একটি মাত্র সিভিল কোড, যেটা জানেন বিবাহ সংক্রান্ত আইন আর কি, তাই তো? ওই দেওয়ানি বিধি যেটাকে বলা হয়, অভিন্ন দেওয়ানি বিধি, যেটা স্লোগানে আপনারা জানেন কর্মসূচির মধ্যেই ছিল। এই সরকারের, বর্তমান সরকারের যে কর্মসূচি, ঘোষিত কর্মসূচি, তার মধ্যে কিন্তু এটি আছে। রাম মন্দির যেমন ছিল, এটিও ছিল। তো এটিরও কিন্তু আগামীতে রূপায়ণের জন্য জোর কদমে প্রস্তুতি চলেছে। তাহলে এই যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি, এটা কিন্তু সমগ্র বিশ্ব জুড়ে যে ওয়ান সিভিল কোড অ্যাপ্লাই হতে চলেছে আগামীতে, মানে তাদের লক্ষ্য আছে। কতটা পারবে সেটা সময়ের ব্যাপার, কিন্তু আমি এজেন্ডার কথা বলছি। তো সেক্ষেত্রে কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোড, তার সাথে ওই ওয়ান সিভিল কোড, যেটা ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের অধীনে একটা অন্যতম একটা পার্ট আর কি, সেটার সঙ্গে সম্পৃক্ত, সেই হিসেবেই কাজ চলছে। আচ্ছা, নাম্বার ওয়ান,
মানে নাম্বার 2, মানে ওয়ান হেলথ আপনারা দেখেছেন, ওয়ান কোড, ওয়ান সিভিল কোড এখনও দেখেননি, দেখবেন, তার প্রস্তুতি চলছে। আর কি আছে? ওয়ান কারেন্সি, এটা এখনও বহু দূরে। আরে ওরা অসুবিধে নেই, এগুলো আগাম বলে দিচ্ছি আমি, আগাম বলে দিচ্ছি, এগুলো এখনও অনেক দেরি আছে। ভাবুন কতটা পরিকল্পনা করলে 2070 সাল নাগাদ জিরো কার্বনে নিয়ে যাওয়া যাবে পৃথিবীর সমস্ত এমিশনকে, অর্থাৎ ফসিল ফুয়েলকে পুরো শেষ করে দিয়ে ইভি গাড়ি বা এই ইলেকট্রিক ভেহিকেল থেকে শুরু করে সমস্ত কিছু শিল্প স্বনিযুক্তি শেষ করে দিয়ে টোটাল ওদের কন্ট্রোল কায়েম করতে যখন জিরো কার্বনের যে পলিসি, সেটা আমাদের দেশে 2070 টার্গেট করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন তো, এই সময়টা ধরে এই সব পলিসি চলতে থাকবে, আইন কানুন আসতে থাকবে। তাহলে দেখছেন কত বড় একটা প্রোগ্রাম। অধৈর্য হলে চলবে? অধৈর্য হলে চলবে না। আপনারা সব দেখে যেতে পারবেন না, আপনাদের সন্তান সন্ততিরা দেখবেন, সেই স্বর্গরাজ্যের অধিবাসী তো তারাই মূলত। যাই হোক, তাহলে আমি আবার বলছি, এটা কিন্তু প্রক্রিয়া, মহাকালের প্রক্রিয়ায় অনিবার্য ছিল। আপনি এটাকে ভালো বলবেন না খারাপ বলবেন, সেটা আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি, তাতে টার্গেটগুলো তুলে ধরছি। কারণ ওই যে আমি বিশ্বাস করি পুরোটাই এই সভ্যতার ডেফিনেশন থেকে শুরু করে মানবিকতা থেকে শুরু করে বিবাহ থেকে শুরু করে যৌনতা থেকে শুরু করে এই সমস্ত কিছুই সভ্যতার অবদান। আমরা যে সভ্যতায় বাস করছি তার দৃষ্টিভঙ্গিগুলো, এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে, দেশ টু দেশ ভ্যারি করে, সোসাইটি টু মাইন্ডসেট টু মাইন্ডসেট ভ্যারি করে। তো এগুলো নিয়ে ভালো মন্দ, দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড, থিঙ্কিং মেক্স ইট শো, শেক্সপিয়ারের বহু পুরনো উচ্চারণ। তো আমি ওই কারণে আমি এই আলোচনায় মরালিটি বা মরাল দৃষ্টিভঙ্গিতে যাচ্ছে না। আমি বারবার করে বলি যেটা বেশিরভাগ মানুষের ভালো, বহুজন হিতায় বহুজন সুখায়, সেটাই ঋগ্বেদের উচ্চারণ, সেটাতেই বিশ্বাস করে আমি কাজ করি। তো তাও যদি আপনি বলেন এর পিছনে কি কোনো যুক্তি আছে, কোনো লিঙ্ক আছে? না, তার কোনো লিঙ্ক নেই। এটা উপলব্ধি মাত্র, এটা মানবিকতা, আমার নিজস্ব মানবিকতার উপলব্ধি, যে উপলব্ধির সাথে আপনারা একমত হতেও পারেন, নাও পারেন, ব্যক্তিগত বিষয়। আমি এই অবস্থানের উপর দাঁড়িয়েই আমি আমার কথাগুলো বলি, কাজগুলো করি, লেখালেখি করি। হ্যাঁ, কারণ এই পৃথিবীতে যা খাদ্য আছে, যা সম্পদ আছে, সমস্ত পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট। যদি না কেউ কেউ দখল করে নেয় আর কি, আমার আরও চাই, আমার আরও চাই, আমার টেবিলে খাবার নষ্ট না হলে আমার স্ট্যাটাস বাড়ে না, আমি যতটা খাবো তার 100 গুণ ছড়াবো, এই মানসিকতা যদি না থাকে তাহলে পৃথিবীতে যা সম্পদ আছে তা দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের দুবেলা পেট ভরে খাওয়া সম্ভব। এটা আমি তথ্য দিয়ে বুঝিয়ে দিতে পারি। আর তাই আমি বহুজন হিতায় বহুজন সুখায়চর কথা বলি। কিন্তু আমাদের মানসিকতার কারণে এটা হচ্ছে না, আর এটা আমাদের সবার মধ্যেই আছে। যাই হোক, সেই অন্য প্রসঙ্গ। এবারে আসুন, এই যে ওয়ান কারেন্সি, মানে যেটার মূল ভিত্তি হলো ডিজিটাল কারেন্সি, সেটা যখন করা যাবে, অ্যাচিভ হবে, একটা দেশে কনসিডারেবল জায়গায় পৌঁছবে, তারপরে ওয়ান কারেন্সির গল্পটা আসবে। সেটা অনেক দেরি আছে, অনেক আগাম বলে দিলাম আমি আর কি, ওদের টার্গেট। তাহলে আমি সংক্ষেপে এগুলো বললাম: ওয়ান কোড, ওয়ান কারেন্সি, ওয়ান সিভিল কোড, ওয়ান কারেন্সি, ওয়ান হেলথ। তার মধ্যে ওয়ান হেলথটা আপনারা দেখেছেন, আর তার উপর ভিত্তি করে এই প্রশ্নটি একজন করেছে যে তাহলে তো বাধা কোথায় হলো। এবার আসছি বাধা প্রসঙ্গে। বাধা দু রকমের হয়। ধরুন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, কোনো কর্মসূচি রূপায়ণ করতে চলেছেন, সেটা ধরুন আপনি একজন জায়নিস্ট। এবার আপনাকে অ্যাক্টিভভাবে, সক্রিয়ভাবে রে করে কিছু মানুষ বা কিছু গুপ্তঘাতক আপনার কাজে বাধা দিচ্ছে, বা কোনো শক্তিশালী ইন্ডাস্ট্রিয়ালিস্ট বাধা দিচ্ছে, বা কেউ বাধা দিচ্ছে, তাকে আপনি দেখতে পাচ্ছেন, শনাক্ত করছেন এবং তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিচ্ছেন, তাই তো? অর্থাৎ অ্যাক্টিভ অপোজিশন যেটাকে বলা হয়, সেটা আক্রমণাত্মকও হতে পারে, হ্যাঁ, বা অন্যরকমভাবে লবি তৈরি করে চাপ সৃষ্টি করাও হতে পারে। সেটা হলো বিরোধিতা, সক্রিয় বিরোধিতা, তাই তো? এবার আপনি কোনো রাস্তায় বেরোলেন, এবার আপনি কোনো একটা মিটিংয়ে যাবেন,
মিটিংয়ে যাবেন, আপনি কোনো একটা প্রভাবশালী ব্যক্তি, সেই মিটিংটা অ্যাটেন্ড করলে কারো কারো সমস্যা হতে পারে, তারা লোকজন পাঠিয়ে সুপারি কিলার পাঠিয়ে আপনাকে কিডন্যাপ করলো বা অ্যাবডাক্ট করলো, করে আটকে রাখলো। যেরকম দেখবেন ওই ঘোড়া কেনা বেচার সময় হয়, হর্স ট্রেডিংয়ের সময় হয় আর কি, আপনারা তো জানেন পার্লামেন্টে ওই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার সময় এবং অনেক এমপি কেনা বেচা হয় আর কি, যে আপনার হর্স ট্রেডিং বলে। তো সেটা তো সরাসরি বিরোধিতা গেল। কিন্তু এবার ধরুন আপনি গাড়ি নিয়ে বেরোচ্ছেন রাস্তাতে, আপনি গ্যারেজ থেকে বেরোতেই, রাস্তায় বেরোতেই দেখলেন যে একটা লোক রাস্তায় পড়ে আছে, ভিখারি, হাতে একটা বাটি, হয়তো অজ্ঞান হয়ে পড়ে আছে, বা হয়তো মাতাল, একটা গরিব, খেতে পায়নি বা মাল খেয়ে পড়ে আছে রাস্তায়, মাতাল। এরকম অনেক দৃশ্য আপনি ফুটপাতে দেখেন, আপনি স্টেশনে দেখেন, প্ল্যাটফর্মে দেখেন, গরিব, অভুক্ত, অর্ধভুক্ত মানুষ নিঃস্ব বাটি নিয়ে অথবা এমনি প্ল্যাটফর্মের ওপর শুয়ে পড়েছে বা পড়ে গেছে। বাধা পান না, যেতে অসুবিধা হয় না? হয়তো বাজে বাজে রেলও বলে এই সব লোকজন আপনাদের অসুবিধে সৃষ্টি করছে, এই যে হকারগুলো বসে প্ল্যাটফর্ম জুড়ে, বাধা মনে হয়তো অনেক ভদ্রলোক ভদ্র মহিলার বাধা মনে হয়, আমি জানি, তারা বলে যাতায়াতের সমস্যা, স্বাভাবিক, উড়িয়েও দেওয়া যায় না। তো এই যে ধরুন প্ল্যাটফর্মে এই সব লোকগুলো বসে আছে বা শুয়ে আছে, বা আপনার গাড়ি চলাচলের পথে দেখলেন একটা এরকম মাতাল পড়ে আছে, এটা বাধা। তো এই বাধাগুলো কি ওরা সক্রিয়ভাবে আপনাকে দিচ্ছে? দিচ্ছে না, ওদের অ্যাক্টিভিটির মাধ্যমে আপনাকে বাধা দিচ্ছে। যেমন যে হকারগুলো প্ল্যাটফর্মে করে খাচ্ছে, একটু বিক্রি করছে, ঝালমুড়ি বিক্রি করছে বা অমুক বিক্রি করছে বা লেবু জল বিক্রি করছে শিয়ালদা প্ল্যাটফর্মে, বা এখনও মেইন প্ল্যাটফর্মে আমাদের বিভিন্ন জায়গায় দেখবেন, সব জায়গায় আছে দোকান, প্ল্যাটফর্মের উপর সাইডে দোকান, পাঁচিল দেওয়া হলেও দোকানগুলো আছে। বা কেউ কেউ এখনও দেখবেন বেলঘড়িয়া স্টেশনে লেবু নিয়ে বসে পড়ে, একটু আম নিয়ে বসে পড়লো, হ্যাঁ, বসে পড়ে, আছে এরকম। যদিও আপনি হাওড়া সেকশনে দেখবেন প্ল্যাটফর্ম থেকে ওদেরকে তুলে দেওয়া হচ্ছে, এবং আপনারা জেনে রাখুন হাওড়া সেকশনের যে হাওড়া মেদিনীপুর, হাওড়া খড়গপুর সেকশন, এগুলো প্রথম প্রাইভেটাইজ হবে আর কি। মানে ওখানে ওই ইন্টারসিটি জাতীয় ট্রেন বা হাই প্রাইভেটাইজ যে লোকাল ট্রেনগুলো ভাড়া বৃদ্ধি করে ওখানেই ওসব জায়গাতেই চালানো হবে প্রথমে, কারণ ওসব প্ল্যাটফর্ম ক্লিয়ার হয়ে গেছে, আমাদের এদিকে সময় লাগবে একটু। তো যাই হোক, তাহলে এই যে লোকগুলো যারা এই প্ল্যাটফর্মে করে খাচ্ছে, আপনার কাছে বাধা মনে হচ্ছে, যাতায়াতের পথে অসুবিধে, ট্রেন ধরতে গিয়ে দেখছেন না ঝাঁকায় কোনো একটা ইয়েতে, ঝাঁকাতে ভেন্ডর থেকে নামছে, ঝাঁকাটা পড়ে আছে, আপনার পায়ে লাগলো, আপনার অসুবিধে হলো, আপনি দু একটা খিস্তিও দিয়ে দিলেন, এরকম আমরা দেখেছি। তো এইগুলো তো বাধা, বাধা। তো আপনারাও চান এসব বাধা দূরীভূত হোক, অনেকেই চান। তো জায়নিস্টরাও এরকম অনেক বাধা পাচ্ছে সামনে, অ্যাক্টিভ বাধা নয়। আমি কোথাও বলিনি, বলেছি কি যে মুসলমানেরা নতুন বিশ্ব ব্যবস্থার বাধা, এবং তারা রীতিমতো মিছিল করে, মিটিং করে, স্লোগান করে জায়নিস্ট শক্তির বিরুদ্ধে হুঙ্কার দেবে? মোটেই নয়। তারা তো জানেই না, তাদের জায়নিস্ট শক্তি সম্পর্কে কোনো ধারণাই নেই। তারা তো হুজুরের কুক্ষিগত, ও জামা কাপড় কী পরবে না পরবে, গান শুনবে কি শুনবে না, আর নিজস্ব মানে এখন তো পুরোটাই ঢুকে গেছে, তথাকথিত আধুনিকীকরণ, ভোগবাদ পুরোটাই ঢুকে গেছে। তো সুতরাং তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে তারা যে জায়নিস্টদের ইউরোপে যেমন করে মিছিল বেরোচ্ছে, আমেরিকায় যেমন করে মিছিল বেরিয়েছে, কোনো মুসলমান দেশে এই ভৌভ বিরোধী বা লকডাউন বিরোধী মিছিল দেখা যায়নি। তাহলে কি করে ওরা বাধা দিচ্ছে? ওই যে পরোক্ষ বাধা, ওই যে পড়ে আছে লোকগুলো, হ্যাঁ, ওগুলোই বাধা। যেমন করে আপনার যাতায়াতের পথে বাধা বলে মনে হয়, ট্রেন ধরতে গেলে বাধা বলে মনে হয়, গাড়ির সামনে পাগল মাতাল পড়ে গেলে বাধা বলে মনে হয়, জায়নিস্টদের সামনে স্বনিযুক্তি একটা বড় বাধা। তো শুধু ওয়ান হেলথ নয়, নতুন বিশ্ব ব্যবস্থার এজেন্ডাগুলো কি বারবার করে দেখুন, মিলিয়ে নেন, তাহলেই বুঝতে পারবেন কেন বাধা। শুধু মুসলমানেরা নয়, যে কোনো তথাকথিত অশিক্ষিত মানুষ যারা যারা স্বনিযুক্তির সঙ্গে যুক্ত, এই যে ধরুন ফুচকা থেকে শুরু করে বিভিন্ন রকমের স্বনিযুক্তি, ছোটো ছোটো দোকান, তাই তো, যাদের তথাকথিত ওই ভাতাটাও পছন্দ নয়, হ্যাঁ, তারা নিজেরা কিছু করতে চায়, হ্যাঁ, এরকম কিছু মানুষ তো আছে যারা
এই সব মানে ওই সরকার কি দেবে তার আশায় বসে না থেকে নিজেরা বেঁচে থাকবো নিজেদের মতো করে, এই যে মানসিকতা যেই সমাজের একটা যাদের মধ্যে আছে, তারা তো অবশ্যই এই যে ধরনের ছোটোখাটো সেলফ এমপ্লয়েড জব এর কথা বলছি, তারা কিন্তু এই সমাজেরই। খোঁজ নিয়ে দেখুন গোটা বিশ্বে যত সেলফ এমপ্লয়মেন্ট আছে, স্কিল বলুন, নন স্কিল্ড লেবার বলুন, সেলফ এমপ্লয়মেন্ট বলুন, মুসলমান সম্প্রদায় থেকেই সবচেয়ে বেশি আমাদের দেশে তথা বাংলাদেশে, গোটা বিশ্বে সর্বত্রই। স্ট্যাটিস্টিক্সটা দেখে নেন, তাহলে বাধা হবে না? ওরা হবেই তো, ওই যে ওই রকম বাধা, রূপায়ণের পথে বাধা। তাহলে শুধু এই ক্ষেত্রে নয়, মানে সংযুক্তিকে ধ্বংস করে ভাতা ধরিয়ে দেওয়া, কারণ এরা যেসব সেক্টরে কাজ করছে সেটারে মানে বিভিন্ন রকমের কাজকর্ম করছে, সেটা গার্মেন্টস থেকে শুরু করে অনেক রকমের বিক্রি বাট্টা যে একটা বড়, সেখানে দেখবে না কয়েক হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে। সেখানে হিন্দুও আছে, মুসলমানও আছে সংযুক্তির ক্ষেত্রে, সব সম্প্রদায়ের লোকই আছে, কিন্তু মুসলমানের সংখ্যাটা বেশি। কারণ দেখবেন হিসেব করে কর্পোরেট সেক্টরে বা সরকারি ক্ষেত্রে যদি আপনারা হিসেব করেন, এখনও কিন্তু আমাদের দেশে মুসলমানের সংখ্যাটা অপেক্ষাকৃত কম, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে সংযুক্তির ক্ষেত্রেই তাদের সংখ্যাটা বেশি। তাহলে এই যে হাজার হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে, সেটা তো প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্পোরেট যে থাবা, তাদের যে ব্যবসা পুঁজি, সেখানে ব্যাঘাত ঘটাচ্ছে না। প্লাস ওই যে রাস্তাঘাট নোংরা করছে, ঝাঁ ঝকঝকে করতে হবে, সেই যে একটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে না হাইটেক সিটি, তো এই যে সব পরিকল্পনাগুলো ওরা করেছে, সেই ক্ষেত্রে এটা একটা বড় বাধা তৈরি করছে, বাধা সৃষ্টি করছে, তাই তো? এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এই যে বাধাটা প্লাস ক্যাশের ব্যবহার, দেখবেন খেয়াল করে আমাদের দেশে যদি ডেটা নেন, তাহলে দেখবেন এই সংযুক্তির ক্ষেত্রে তথা এই যে তথাকথিতভাবে পিছিয়ে পড়া গরিব মানুষ, মুসলমান হিন্দু নির্বিশেষে, এবং মুসলমানের সংখ্যাটা তো অবশ্যই বেশি, সংখ্যার দিক থেকে দেখুন স্বাভাবিকভাবেই বেশি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা বিশ্বের কথাও যদি বলেন আপনি, দেখবেন যে ক্যাশের ব্যবহার যদি দেখেন, ক্যাশের ব্যবহার মুসলমান সম্প্রদায় বেশি করে এখনও পর্যন্ত। অনলাইন ট্রানজ্যাকশন এখন এই সম্প্রদায়ের মধ্যেও ঢুকেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু সেই যে গতিটা, মানে অন্যান্য ইউরোপের যে ধরুন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে অন্যান্য সম্প্রদায়, ধরুন হোয়াইট আমেরিকান বলুন, ব্রিটিশ বলুন, অমুক বলুন, বা আমাদের দেশে যারা শিক্ষিত মানুষ বলুন, তো তাদের যে অনলাইন ট্রানজ্যাকশনের যে রেট, যে ভলিউম, সেই তুলনায় এদের অনলাইন ট্রানজ্যাকশনের ভলিউমটা অনেকটাই কম। কম্পেয়ার করে দেখলেই বুঝতে পারবেন। আপনি যান বিভিন্ন যে মার্কেটগুলো আছে, যেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যাটা বেশি, চাঁদনি মার্কেট বলুন, বিভিন্ন জায়গায় বলুন, এখনও কিন্তু, এবং তোটা সমগ্র বিশ্বে ধরুন আপনি যদি দেখেন কম্পেয়ার করে, অনলাইন সেখানেও প্রবেশ করেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ক্যাশের ট্রানজ্যাকশনটা এখনও কিন্তু এই মানুষদের মধ্যে কম্প্যারেটিভলি বেশি, যেটা ওদের কাছে একটা হেডএক। ওরা চেষ্টা করছে, অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। আমাদের দেশে 100% ক্যাশ মানে ক্যাশলেস ট্রানজ্যাকশন করা মুখের কথা নয়, অসম্ভবই বলতে পারেন, অন্তত অদূর ভবিষ্যতে তো সম্ভবই নয়। তো সেই ক্ষেত্রে এই অসম্ভবের কারণ কিন্তু এই সম্প্রদায়ের মানুষগুলো। আমি এরকম ভদ্রলোককেও জানি যারা ইতিমধ্যে গোটা মাসের মধ্যে এই ক্যাশ একবারও ব্যবহার করেন না, এরকম মানুষ কিন্তু আছে, শিক্ষিত শ্রেণীর মধ্যে আছে। হ্যাঁ, আস্তে আস্তে সেই সংখ্যাটা ওরা বাড়াতে চাইছে, যাতে করে ওরা নজরদারি করতে পারে। আপনারা জানেন যে ক্যাশলেস ট্রানজ্যাকশনের ক্ষেত্রে নজরদারি করা সম্ভব হয়, কিন্তু ক্যাশের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না সব সময়, বেশিরভাগ ক্ষেত্রেই করা যায় না। তো যাই হোক, তাহলে এই ক্ষেত্র দুটো যদি, আরও অনেক ক্ষেত্র আছে, আমি সেটাতে যাচ্ছি না, আলোচনা করলে দীর্ঘ হয়ে যাবে। এই দুটো ক্ষেত্রে হলেও কিন্তু একটা বাধা, এই বাধাটা কিন্তু ওই সম্প্রদায়ের মানুষের সংখ্যাটাই বেশি এই বাধার ক্ষেত্রে। আশা করি বোঝাতে পেরেছি। তাই আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু সমস্ত এজেন্ডাগুলোকে ধরে বলেছি, একটিকে ধরে বিচ্ছিন্ন করে বলিনি।
যাই হোক, এবারে মূল প্রসঙ্গে আসি। ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি হিসেবে হোয়াইট হাউসে আরও একবার ফিরে আসা এবং সেই পরিপ্রেক্ষিতে, সেই আলোতে বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে, শেখ হাসিনাকে কি আবার ফিরিয়ে আনা হবে, এরকম প্রশ্ন অনেকেই করছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে কী প্রভাব ফেলবে সে বিষয়ে আমি আগের দু একটি ভিডিওতে ছুঁয়ে গেছিলাম, বিস্তারিত আলোচনা করিনি সেইভাবে, মানে একদম করিনি তা নয়, মানে আমি যতটা করি ততটা করিনি। তো আজকেও মধ্যপ্রাচ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব না, কারণ আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভারত, বাংলাদেশ এবং আমেরিকা এবং উপমহাদেশে যে প্রভাব পড়তে চলেছে এই ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী হয়ে আসা। সেই ক্ষেত্রে আজকের আলোচনাটা মূলত বেশিরভাগ ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখব। তবু সংক্ষেপে একটা তথ্য আপনাদের দিয়ে দিই। মধ্যপ্রাচ্যে কী ঘটনা ঘটতে চলেছে তা একটা ছোট্ট ঝলক দিয়ে দিই। ট্রাম্পের সময় কি ঘটেছিল তার একটি মাত্র বলবো, তাহলেই বুঝতে পারবেন যে মধ্যপ্রাচ্য কতটা আগামীতে কতটা বিস্ফোরক অবস্থায় যেতে পারে। ইতিমধ্যেই বিস্ফোরক অবস্থায় আছে, তো আগামীতে আরও ভয়ানক বিস্ফোরক অবস্থায় যেতে পারে। সেটার উদাহরণ হিসেবে জানুয়ারি মাসের 3 তারিখের ঘটনা। 2020-তে ট্রাম্প 2020 নভেম্বরে গেলেন, মানে যাওয়ানো হলো, কারণ ওই ভৌ দেওয়ার ব্যাপারটা ছিল, এটা আমি আগের ভিডিওতে বলেছি। জায়নিস শক্তি পুরো প্ল্যান মাফিক আনে আর কি, সমস্ত কিছু ওদের সমর্থন ছাড়া। আর যাই হোক, মার্কিনী প্রেসিডেন্ট হওয়া যায় না, নইলে ওরা মেরে দেয়। কেনেডিকে মেরেছে এবং বহু অনেককে, কটা আমেরিকান প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে আপনারা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন কেন সাধারণ মানুষের পক্ষে আমেরিকান প্রেসিডেন্টকে হত্যা করা সম্ভব নয়। টেরোরিস্টদেরও পক্ষে সম্ভব নয়, যদি না ভেতর থেকে ইনসাইডার জব হয়, ভেতরে কোনো রকম যোগাযোগ দুঃসাজস না থাকে। 9/11-এর গল্প আর কি। যাই হোক, তো এবার 2020-র 3রা জানুয়ারি ইরানের সেকেন্ড ইন কমান্ড তখন ছিলেন খোমেনির পরেই, যার তার ক্ষমতা, তার প্রভাব ছিল, কি নাম ছিল তার? সুলেমানি, কাসেম সুলেমানি। তিনি ইরানের কুডস ফোর্স, যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ডের 5টি শাখার একটি, সেই কুডস ফোর্সের মেজর জেনারেল ছিলেন এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন ইরানের। খোমেনির পরেই তার স্থান ছিল, সেকেন্ড ইন কমান্ড ইন ইরান। তাকে ট্রাম্পের নির্দেশে, এবং ট্রাম্প সেটা একদমই খোলামেলা বলেই দিয়েছেন একেবারে টিভিতে, হ্যাঁ আমি বলেছি, ট্রাম্পের নির্দেশে 2020 সালের 3রা জানুয়ারিতে ড্রোন অ্যাটাক করে, ড্রোন দিয়ে মিসাইল ছোঁড়া হয় তার গাড়িতে। কোথায়? ইরাকের বাগদাদ এয়ারপোর্ট এলাকায়। ইরাকের বাগদাদ এয়ারপোর্ট এলাকায় তার গাড়িতে ড্রোন অ্যাটাক করা হয়, তাতেই সুলেমানির মৃত্যু হয়। হ্যাঁ, ভাবতে পারেন। এবং তারপরে ইরানের সঙ্গে বা আমেরিকার যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। যাই হোক, তো তারপরে তো ট্রাম্প বিদায় হন। এবার দেখুন, এই সুলেমানি কতটা প্রভাবশালী ছিলেন, কতটা অবদান তার ইরানের সামরিক ক্ষেত্রে, ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, প্রভাবের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে। তিনি হেজবুল্লাহকে শক্তিশালী করা থেকে শুরু করে ফান্ডিং করা। আপনারা জানেন লেবাননের একটি ওদের ঘাঁটি, যেখানে শিয়া ইসলামিক গ্রুপ মিলিটেন্ট বলা হয় হেজবুল্লাহ, সেই হেজবুল্লাহকে শক্তিশালী করার পেছনে এবং তারা মধ্যপ্রাচ্যে হেজবুল্লাহর প্রভাব বৃদ্ধি করা থেকে শুরু করে সিরিয়ায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা, এসব বিভিন্ন কারণে এই মেজর জেনারেল সুলেমানি শ্রদ্ধার পাত্র ছিলেন এই মুসলিম বিশ্বে। ইরানে তো কোনো কথাই নেই, তাকে হত্যা করা হলো।
এবং ট্রাম্প সেটা পরিষ্কার জানিয়েছেন, ভিডিও আছে, আপনারা দেখে থাকবেন, তাহলে বুঝুন। পরিষ্কার বললেন যে কুরেশি নাকি প্রচুর মানুষকে হত্যা করেছে, সোলেমানি নাকি কাসেম সোলেমানি বহু মানুষকে হত্যার পেছনে দায়ী, দায়ী একটি সন্ত্রাসবাদী সংগঠনের প্রধান, কুডস ফোর্স যেটা। তো তাই আমরা তাকে সরিয়ে দিয়েছি। এই সুখবরটা আপনাদের জানাচ্ছি। বাগদাদ এয়ারপোর্টে ড্রোন অ্যাটাক করে তাকে নিউট্রালাইজ করা হয়েছে, এলিমিনেট করা হয়েছে। ট্রাম্প গর্বের সঙ্গে জানিয়ে দিয়েছিলেন। তাহলে বুঝতে পারছেন তো ট্রাম্প কি বস্তু, যুদ্ধ বাঁধানোর পক্ষে এবং মধ্যপ্রাচ্যে তার যে কড়া অবস্থান এবং তার যে ভূমিকা আগামীতে মুসলিম বিশ্বে হতে চলেছে, তার অনেক ঝলক তিনি তার বিগত প্রেসিডেন্সিতে রেখেছেন। তো সেগুলোই আমি একটা উদাহরণ দিলাম মাত্র। যাই হোক, তাহলে বুঝতেই পারছেন যে আগামীতে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিনের রিলেশনশিপ কি হতে পারে, কোন জায়গায় যেতে পারে, এ নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত ভিডিও আরেকটি করব। সিরিয়া থেকে শুরু করে ইরান ইরাক সম্পর্ক, এবং তার এই যে মৃত্যুর পরে, হত্যাকাণ্ডের পরে ইরাকিরা আনন্দে ফেটে পড়েছে, সবাই নয়, একটা অংশ। আর ইরানের শোকের একটা আবহাওয়া, শোক স্বাভাবিক। তাদের একজন প্রিয় নেতা, সামরিক প্রধান, তাকে এইভাবে ড্রোন অ্যাটাক করে হত্যা করা হয়েছে অন্য দেশে। হ্যাঁ, এই হলো টেকনোলজি। এবারে আসুন একটু প্রেক্ষাপটটা দেখে নে। আমাদের দেশে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন 2014 সালে। ট্রাম্প এসেছিলেন, আমি বিগত প্রেসিডেন্সির কথা বলছি, 2016 সালে। ব্যাপারটা কাকতালীয় নয়, কিন্তু সেই সময় গোটা বিশ্বজুড়েই এই দক্ষিণপন্থী বা যাকে বলা মানে উগ্র জাতীয়তাবাদী শক্তির, যেটা জায়নিস্টরা ছক সাজিয়েই রেখেছিল, কোন সময় কোন দেশে কাকে আনতে হবে। ডেমোক্রেসিটা ওরাই কন্ট্রোল করে, মিডিয়াটা ওরাই কন্ট্রোল করে। আসছি এক এক করে। সেই সময় তারপরে 2016 সালে ডোনাল্ড ট্রাম্প এলেন হোয়াইট হাউসে, এবং দুজনের একই রকম কিন্তু রেটরিক। কে? ইলিগাল ইমিগ্রেন্টস। ভারতে বহু, যেমন আমাদের দেশেই বলা হয় গোটা বিশ্বের সবচেয়ে বেশি বেআইনি নাগরিক, অবশ্যই বাংলাদেশ থেকেই বলা হয় 20 মিলিয়ন, মানে 2 কোটি বেআইনি বাংলাদেশি ভারতে বাস করছে। শোনেননি? তার জন্যই এসব এনআরসি, তার জন্যই সিএএ, ক্যাব। ঠিক একই রকমভাবে ডোনাল্ড ট্রাম্প ওই একই পলিসি নিয়ে এলেন, জিরো টলারেন্স বর্ডার পলিসি। জিরো টলারেন্স বর্ডার পলিসি। শুধু এই নয়, ইসলাম ধর্মী মানুষের ক্ষেত্রে, মানুষের প্রতি যে মানসিকতা, যেসব বিভিন্ন রকমের খবরগুলো বিজেপির যে নেতৃত্ব মধ্য থেকে আমরা পাচ্ছি, এখনও পাই মাঝে মধ্যে, ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে এবং তার যে ক্যাবিনেট, তার মুখ থেকেও একই রকমভাবে ইসলামের যে বিরুদ্ধে যে সব কথাবার্তাগুলো আমরা পাই, এবং ইতিমধ্যেই পাওয়া শুরু করেছি। ডোনাল্ড ট্রাম্প আবার শুরু করে দিয়েছেন। মিল পাচ্ছেন তো? নিশ্চয়ই পাবেন। এগুলো কাকতালীয় নয়। একই সময় তারা এলেন। খুব ইন্টারেস্টিং। এই উপমহাদেশে ভারত যেমন একটা ফ্যাক্টর, গোটা বিশ্বে আমেরিকা একটা ফ্যাক্টর। চীনকে ওরা পরে তো তৈরি করেছে। চীন আমেরিকাকে দিয়ে ওরা কি করতে চায়, এটা নিয়ে ভিন্ন একটি ভিডিও করতে হবে। চীনকে ওরা প্রমোট করেছে, কারণ একটা যুদ্ধ ওদের চাই সামনে। যুদ্ধটা যদিও শুরু হয়ে গেছে লকডাউনকে দিয়ে, কিন্তু যুদ্ধটা অনেক ফ্রন্টে লড়া হবে, অনেক রকমভাবে লড়া হবে। তার জন্য চীনকে একটা কাউন্টার ব্যালেন্স হিসেবে ওরা প্রমোট করছে। নইলে ওদের লক্ষ্য পূর্ণ হবেই না, ওরা যেটা চাইছে। আসবো সেটা পরে, এই ভিডিওতে সম্ভব নয়। এবার আসুন দেখি, হঠাৎ করে এই ভারতবর্ষে তথা আমেরিকা শুধু না, ইউরোপেও সেই সময় একজন
নামটা বলে যাচ্ছি, ফ্রান্সের একজন প্রেসিডেন্ট এলেন, তিনিও একই রকমভাবে ইসলামের, ফ্রান্স, বরিস জনসনও সেই সময় এসেছিলেন ইংল্যান্ডে, ব্রিটেনে, তিনিও একই রকমভাবে এই ইসলাম জনগোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা শুরু করলেন। ফ্রান্সের রাষ্ট্রপতিও বলা শুরু করেছিলেন। তো এই রকমভাবে ইউরোপ তথা এবং ইটালি, হ্যাঁ ইটালিও তো একই সময়, ইটালি আপনারা তো জানেন। তো এই রকমভাবে ওরা, আমরা দেখতে পাচ্ছি প্রায় ওই একই সময়ে 2012-13 থেকে শুরু হলো, এই সময় থেকে আমরা দেখতে পেলাম গোটা বিশ্বে, ইউরোপ, আমেরিকায় এমন এমন রাজনৈতিক দলের উত্থান হলো, জার্মানিতেও তাই আমরা দেখতে পেলাম উত্থান হলো, যে যারা এই অ্যান্টি ইসলামিক কথাবার্তাগুলো বলা শুরু করলো। প্রথম এইভাবে গোটা বিশ্ব জুড়ে তাদের রাষ্ট্রপতি, তাদের প্রধানমন্ত্রী, তাদের হেড অফ দ্য স্টেটের মুখ দিয়ে বলানো হলো। মনে রাখবেন, এরা কিন্তু কেউ নিজের কথা বলে না, অনেকে তো লিখে এনেই পড়ে। অনেক নেতা দেখবেন টপ লেভেলের, তারা লিখে এনেই পড়ে যাতে করে বাই চান্স ভুল না বলে ফেলেন আগে। হ্যাঁ, অনেকে মুখস্থ বলেন, এরা নিজের কথা কেউ বলে না, এদেরকে বলানো হয়। আমি টপ লেভেলের কথা বলছি। তাহলে হঠাৎ করে এটা হলো কেন, এটা আগে বুঝতে হবে আমাদের। কেন এটা হলো হঠাৎ করে? এটা হঠাৎ করে তো হয়নি। একই সঙ্গে একই রকম মানসিকতার জাতীয়তাবাদের উত্থান হচ্ছে গোটা বিশ্বে। ভারতে হচ্ছে মোদির হাত ধরে, আমেরিকায় হচ্ছে ট্রাম্পের হাত ধরে, যাকে আবার ফিরিয়ে আনা হলো বরিস জনসনের দিকে আমেরিকায়, ব্রিটেনে বরিস জনসন, ইটালিতে আরেকজন, ফ্রান্সে আরেকজন। এরকম জাতীয়তাবাদী দলের উত্থান হঠাৎ করে, এবং যেটাকে বলা হয় উগ্র জাতীয়তাবাদী এই রকম চিন্তাভাবনা তৈরি হলো কেন হঠাৎ করে? পাশাপাশি ওই নিজের দেশের, পাশাপাশি মুসলমানদের প্রতি একটা নেতিবাচক ধারণা তৈরি হলো গোটা বিশ্বজুড়ে। কেন, কিভাবে? একটু পিছিয়ে যেতে হবে। আসলে দেখবেন, খেয়াল করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই যখন ইহুদি রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হলো ইসরায়েলের বুকে 1948-এ, তখন থেকে ওরা গোটা বিশ্বজুড়ে, আমাদের দেশ 1950-এ জানেন তো প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, তখন থেকেই ভারতবর্ষে যা পলিসি নেওয়া হয়েছিল, ইউরোপেও একই পলিসি নেওয়া হয়েছিল, আমেরিকাতেও একই পলিসি নেওয়া হয়েছিল। কি পলিসি নেওয়া হয়েছিল? পোশাকে আশাকে, লেবাসে তথাকথিত পিছিয়ে পড়া ব্যাকডেটেড হুজুরদেরকে দিয়ে গোটা বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী মানুষকে তোল্লা মারা। আগে, হ্যাঁ, এটা পরিকল্পিত। ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এটা শুরু হয়েছিল। মূল ইসলামকে, ইসলামের যে একটা সময় তো প্রজ্ঞা তাদেরও ছিল, তারা বড় বড় বিজ্ঞানীর জন্ম দিয়েছে। আমি চক্রবের দিন রাত্রিতে লিখেছি সেই সব বিজ্ঞানীদের কথা, প্রসঙ্গক্রমে এসেছে। তাহলে সেই স্বর্ণযুগের ইসলামের স্বর্ণযুগ তো ছিলই, তারপরে তো অনেক কাহিনী, সেটা এখানে বলছি না। তো সেই যুগটাকে মুসলমানরাই মনে রাখে না, তারাই জানে না। তাহলে এই যে ইসলাম, সেটাকে পুরোটাই ধামাচাপা দিয়ে ওরা একটা হুজুর ধর্মে, হুজুর নির্ভর হাদিসটাকে, পুরো কোরআনটাকে, কোরআনের অর্থনীতিকে আউট করে দিয়ে একটা হাদিস নির্ভর, এবং যেটা নিয়ে ওই খাওয়া দাওয়ার নিয়ম, শারীরিক সঙ্গমের নিয়ম, এইগুলো, মানে যেটা পোশাকি ইসলাম, যেটার সঙ্গে অর্থনৈতিক চেতনার কোনো যোগাযোগ নেই। হুজুররাও এখন সুদে টাকা খাটাচ্ছেন, ব্যবসা করছেন, অর্থাৎ অর্থনীতিটাকে বাদ দিয়ে আর কি। তো সেইটাকে প্রমোট করা শুরু হলো, পোশাকি ইসলাম যেটাকে বলা হয়, তোল্লা মারা। এবং এই যে এজেন্ডা, তাকে কে সঙ্গ দিল তাতে? জায়নিস্টদের আরেকটা উইং আছে যার নাম মার্ক্সবাদ। বলশেভিকদের প্রমোট করে গোটা বিশ্বে তখন ওরা মার্ক্সবাদকে ছড়িয়ে দিল। আমি প্রথম খণ্ডে মার্ক্সবাদকে কিভাবে ছড়ানো হলো, কমিউনিস্ট ম্যানিফেস্টোকে কিভাবে অনুবাদ করে গোটা বিশ্বে পৌঁছে দেওয়া হলো তথাকথিত বুদ্ধিজীবীদের কাছে, সে বিষয়ে একটি বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রবন্ধ আছে। মার্ক্সবাদ বুর্জোয়া গবেষণাগারে তৈরি সর্বহারা টনিক। সেই জায়নিস্ট শক্তি, যাকে নিয়ে আরও বিস্তারিত পরবর্তী বইতে লিখেছি, গ্রিগরি রাসপুটিনে। সমসাময়িক ব্যাপার তো, লেনিন এবং গ্রিগরি রাসপুটিন সমসাময়িক ছিলেন।
তো যাই হোক, তাহলে সেটা ওরা কি করলো, এই মার্ক্সবাদীদেরকে দিয়ে, খেয়াল করেন আমাদের দেশে আমাদের দিদিও সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছেন এখনও, তবে বেশি সময় ঘনিয়ে এলো প্রায়। তো কি তারা যাই করুক না কেন, মিডিয়াতে তাদের তোল্লা মারা হবে। সেই দেশের, আমাদের দেশে যেমন হিন্দু সংখ্যা বেশি, ভারতবর্ষ বা ইউরোপ হলে সাদা, যাদের দেশ ব্রিটিশ হলে সাদা চামড়া, তাদের সংখ্যা বেশি। এইরকমভাবে যে দেশের প্রধান জনগোষ্ঠী, তাদের বিরুদ্ধে হওয়া যদি সত্যিকারের কোনো অপরাধ হয় এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষ যদি অপরাধগুলো করেও, সেটাকে চাপা দাও, ধামা চাপা দাও, চাপা দিয়ে ওদেরকে বলো আহারে ওরা হলো বীর, ওরা হলো শহীদ। মনে আছে আমাদের এই ইসলামী ধর্মাবলম্বী, ওরা তো আসলে প্রমোটেড, জানেন, টেরোরিস্টদেরকে আমাদের বামপন্থী মার্ক্সবাদীরা মাঝে মাঝেই শহীদ বলে সম্মান দিত। ওই যে আমাদের একজন আছেন লেখিকা, কাশ্মীরে গিয়ে মাঝে মাঝে আওয়াজ তোলেন, ওগুলো সব প্ল্যান্টেড। সম্মান টম্মান বুকার টুকার এমনি পান না এরা একটা পক্ষকে বলে না, ওই চোরকে বলো চুরি করো, গৃহস্থকে বলো সজাগ থাকো, এই পলিসিতে জায়নিস্টরা কিন্তু কাজ করে। এটা আমাদের দেশে বহু প্রচলিত প্রবাদ, যার ইংরেজি টু রান উইথ দ্য হেয়ার, হান্ট উইথ দ্য হাউন্ড। ওরা দুই পক্ষকেই প্রমোট করে। কি হলো এবার, এবং এমন সিচুয়েশন তৈরি করে যাতে করে একটা পার্টিকুলার সম্প্রদায়ের প্রতি ঘৃণা তৈরি হয়। এবার ধরুন কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমাদের দেশের, কোনো পৃথিবীর বিভিন্ন দেশে ধরুন ধর্ষণ করলো, করতেই পারে, ধর্ষণ যে কোনো সম্প্রদায়ের মানুষই করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন ইসলাম ধর্মাবলম্বী মানুষ ধর্ষণ করছে বা অন্যায় করছে, সেটাকে চেপে দাও, যেটা আমাদের দেশে বহু হয়েছে, চেপে দাও বা ডাউন প্লে করো, গুরুত্ব দিও না, যেটা ধানতলায় হয়েছিল, সরি আপনি জানেন না, ওই কী জানো, ওই জায়গাটা যেখানে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই হ্যাঁ ধানতলাই তো সম্ভবত, যেখানে ওই স্বাস্থ্যকর্মীদেরকে হত্যা করা হয়, ধর্ষণ করা হয়। তো ধানতলা নয়, বানতলাতে লেদার কমপ্লেক্সের ওখানে। তো সেখানে যারা এই নৃশংস অপরাধ করেছিল সেই সময়, তাদের ব্যাপারেও জ্যোতি বসু ডাউন প্লে করেছিলেন, গুরুত্ব দেননি। ও ছেলে ধরা ভেবে মেরেছে, ধর্ষণ করেছে, ছেলে ধরা ভেবে ধর্ষণ করেছে, ভাবুন, এটা হয় নাকি? তো যাই হোক, এইরকম বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমাদের রাজ্যে, দেখবেন বিগত 34 বছরে যত অপরাধ হয়েছে, বিশেষ সম্প্রদায়ের নাম চেপে দেওয়া হয়েছে। শুধু আমাদের দেশে নয়, বা তাদেরকে তোল্লা মারা হয়েছে। তারা ভেবেছে বা দারুণ তো আমাদের সরকার, অনেকে ভেবেছে হ্যাঁ তাই তো, মুসলিম ভোট ব্যাংক, এই কারণেই এসব করতে বাধ্য হচ্ছে। খেলাটা যে টপ লেভেলের খেলা, সেটা আমরা ধরতে পারিনি। মুসলিম ভোট ব্যাংক, বাহ ঠিক আছে, দিদিরও মুসলিম ভোট ব্যাংক, মুসলিমরাই এখন পশ্চিমবঙ্গ কন্ট্রোল করছে, এটা উপরে সত্যি ঘটনা, এবং এটা অনেকেরই মনে হতে পারে তাই তো, এটা মুসলিম ভোট ব্যাংক, তারা একসাথে ভোট দেয়। কিন্তু খেলাটা অনেক গভীরে। এই ব্যাপারটা কিন্তু শুধু আমাদের রাজ্যে হয়নি, আমাদের দেশে হয়নি, কেন্দ্রেও দেখবেন একই রকমভাবে তোল্লা মারা হয়েছে। এটা সমগ্র ইউরোপে হয়েছে, আমেরিকাতেও হয়েছে তোল্লা মারা। এই যে হালাল সার্টিফিকেশন, গোটা বিশ্বে যেমন খাবারে যে হালাল সার্টিফিকেশন হয়, যেটা নিয়ে হিন্দুরা অনেক ক্ষেপে যায়, কোথায় আমার হালাল সার্টিফিকেশন কেন হবে? রেলেও দেখবেন অনেক খাবারে দেখবেন হালাল সার্টিফিকেশন এখনও নাকি আছে, বন্দে ভারতে নাকি কে পেয়েছে, মাংসের ক্ষেত্রে, খাবার দাবারের ক্ষেত্রে, তাই তো, হালাল সার্টিফিকেশন, যেটা অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে ঘৃণা তৈরি করবে। কেন তোল্লা মারা হচ্ছে? হালাল কিসের? ভাবুন,
বর্তমান বিশ্বে যেখানে ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে জায়নিক শক্তি, তাদের ইচ্ছে ছাড়া হালাল সার্টিফিকেশন চলা সম্ভব? কেউ ভাবে না। কেন এগুলো করা হয়েছে? মুসলমান সম্প্রদায়ের প্রতি একটা নেতিবাচক ধারণা যাতে করে তৈরি হয়, যেটা তারা নিজেরাই জানে না। এই নেতিবাচক ধারণা তো একদিনে করা যাবে না, যুগ যুগ ধরে করতে হবে। যেটা ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে গোটা বিশ্ব জুড়ে এই পলিসি নেওয়া হয়েছে, তোল্লা মারা পলিসি। ইসলাম ধর্মাবলম্বী মানুষকে তোল্লা মারো, তাদের উন্নয়ন বাদ দাও, তাদের চেতনা বিস্তার বাদ দাও, তাদেরকে তোল্লা মারো। আর তোল্লা মারলে কে না খুশি হয়? সাধারণ লোক তো খুশি হয়, আপনার সন্তান সন্ততিও তোল্লা মারলে খুশি হয়। প্যাম্পার করা যাকে বলে, প্যাম্পার করা, এই খুশি করার বিষয়টা গোটা বিশ্ব জুড়েই চলেছে। তার ফলে কি হয়েছে? এটা পরিকল্পনা এবং এই কাজে লাগানো হয়েছে মার্ক্সবাদীদেরকে। এমনকি আমি প্রথম খণ্ডে লিখেছি যে আমাদের ইতিহাস রচনার সময়, ইতিহাস লেখার সময়, ভারতের ইতিহাস লেখার সময় ইসলামী শাসকদের যেসব, কোনো তো সন্দেহ নেই মন্দির, এটা তো গোটা বিশ্বেও ঘটেছে। দ্বিতীয় মেহমেদ যখন কনস্টান্টিনোপল আক্রমণ করলেন, তখন হাইয়া সোফিয়াতে ধ্বংস করেছিলেন, কোনো সন্দেহই নেই, করেছিলেন। তো এটা যে কোনো দেশের আক্রমণকারীরা অন্য দেশ আক্রমণ করলে তাদের ধর্মস্থানকে অপবিত্র করে, ধ্বংস করে, এটা নতুন কিছু নয়, এটা ঘটে। আর ইসলাম ধর্ম বিজেতারা যেহেতু গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, কখনো তৈমুর লং, কখনো সুলতান মাহমুদ, তাই তো, এদের হাত ধরে ছড়িয়ে পড়েছিল, তো সুতরাং তাদের ক্ষেত্রে ঘটনাগুলো বেশি হতেই পারে, হবেই, স্বাভাবিক। তো সেই ইতিহাসগুলোকে যাতে লেখা না হয়, রীতিমতো সেই সার্কুলার আছে, আমি সেই তথ্য তুলে দিয়েছি প্রথম খণ্ডে, অমৃত সুব্রত প্রথম খণ্ডে, এটি আলোচনা যে কীভাবে সুপরিকল্পিতভাবে এই ব্যাপারগুলোকে ইতিহাস বিকৃত করে করা হয়েছে। কেন করা হয়েছে? মুসলমান ধর্মাবলম্বী মানুষের স্বার্থে করা হয়েছে? তারা ভালো থাকবে বলে করা হয়েছে? হয়নি। উল্টে যাতে করে হিন্দুদের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয় তাদের প্রতি, সেই উদ্দেশ্যে করা হয়েছে, এবং সেটা হয়েছে, সফল হয়েছে। দেখুন, সফল হয়েছে। কিন্তু নাহলে পশ্চিমবঙ্গে তথাকথিত হিন্দুত্ববাদী একটি রাজনৈতিক দলের উত্থান সম্ভব হতো না। এই বামেদের সাহায্য ছাড়া, আর এই দিদি সাহায্য ছাড়া সম্ভব হতো না। কারণ তোল্লা পলিসি, এই তোল্লা পলিসি কার্যকর করতে প্রায় 150 বছর মতো সময় লেগে গেল। সময় লাগে 100, ধরুন 1950 থেকে এই পলিসিটা শুরু হয়েছে গোটা বিশ্বে। সেটা এখন শেষের দিকে আসছে। এবার তোল্লা থেকে কি হবে? গোল্লা। জানেন তো, তোল্লা দিলে গোল্লায় যায়। ওরা এই ডিভিশনটা তৈরি করবার জন্য, শুধু ভারতবর্ষে নয়, শুধু হিন্দু মুসলমান ডিভিশন নয়, আমেরিকাতে যে ডোনাল্ড ট্রাম্প আবার ফিরে এলেন, আগের বারেও জেতার কথা ছিল, শুধুমাত্র কি ভ্যাকসিন বিরোধিতা, উনি ভ্যাকসিনের বিরোধিতা সরাসরি করেননি, হ্যাঁ উনি মাস্কের বিরোধিতা করেছেন। আর রিপাবলিকান পার্টির মধ্যে অ্যান্টি ভ্যাক্সার আছে, তাই বলে ডোনাল্ড ট্রাম্প কি ন্যাচারাল ইমিউনিটিতে বিশ্বাস করেন? মোটেই নয়। উনি কি বলেন ভ্যাকসিন মাত্র নিপাত যাক? বলেন না। উনি করোনার বেলাতে বলেছেন। তাও গোটা বিশ্বে আমেরিকার নীতি তো, ট্রাম্প কি সেটা আমাদের দেশের ভৌ আটকাতে আসবেন? যে সামনে যেটা ডেঙ্গু দেওয়া হবে, আমেরিকায় তো ডেঙ্গু দেওয়া হবে না। আমেরিকায় কোথায় ডেঙ্গু? ওই 2-1টা কেস। কিন্তু আমাদের মতো যেভাবে জাতীয় টিকাকরণ কর্মসূচির মধ্যে ডেঙ্গু ঢোকানো হবে, আমেরিকায় ঢোকানো হবে না। তাহলে ট্রাম্প কি আমাদের বাঁচাতে আসবেন যে ভাই এভাবে ভ্যাকসিন বুঝো না? মোটেই নয়। আমেরিকার নিজের আমেরিকা ফার্স্ট, ট্রাম্প বলেই দিয়েছেন। আমেরিকায় তার প্রধান ধ্যান জ্ঞান এবং আমেরিকান নাগরিকদের জন্য তিনি এসেছেন। বাইরের দেশে কার কি হলো, কোন দায় কোথা ভ্যাকসিন দেওয়া হলো, আবার করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে কি না কোনো দেশে, উনি ওগুলো নিয়ে মাথা ঘামাবেন না, তার বইই গেছে।
তাই এটা নিয়ে আমাদের উল্লসিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, আমাদের ভালো লেগেছিল এই পর্যন্তই, কিন্তু মনে রাখবেন, এটা নিয়ে আমি পরে ভিডিও করব, এখানে দীর্ঘ হয়ে যাবে, যে ক্লাইমেট পলিসি যেটা ট্রাম্প আমেরিকাতে অনেক কিছু রিভার্স করবেন, বাইডেন যা করেছেন তার রিভার্স করবেন অনেক কিছুই, অবশ্যই তিনি বলেই দিয়েছেন, তিনি মানেন না এসব, তিনি হোক্স বলেছেন ক্লাইমেট চেঞ্জকে, কিন্তু সেটা আমাদের দেশে কি করে তিনি লাগু করবেন না। ওখানে ইলন মাস্ক আছে তার সঙ্গে, আমাদের দেশে কি টাটা এসব করবে, চাইবে? টাটা তো উল্টে সোলার এনার্জিতে ইনভেস্ট করছে, হ্যাঁ, ব্যাটারি কার বানাচ্ছে। টাটা চাইবে? আম্বানি চাইবে? আদানি চাইবে না। তাহলে আমাদের দেশে ব্যাকিং কোথায়? আমাদের দেশে যে ক্লাইমেট পলিসি, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নেতৃত্বে যেটা আমাদের দেশে লাগু হয়েছে, যেমন কয়লা খনি আর হবে না, কয়লা উত্তোলন আদানিকে দিয়ে দেবে, আদানি ওটা দিয়ে ব্যাটারির চার্জিংয়ের যে ইলেকট্রিসিটি বানাবে, আর ইলেকট্রিসিটি প্ল্যান্ট হবে না, কোল পাওয়ার ইলেকট্রিসিটি প্ল্যান্ট বন্ধ। তো এই যে পলিসিগুলো ভারত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে, ট্রাম্পের বিজয়ের ফলে সেগুলো কি রিভার্স হবে না। আমাদের দেশে যেমন চলছে নিউ ওয়ার্ল্ড অর্ডারের যে এক্সিকিউশন, সেটাই ঘটবে। ট্রাম্প যেটুকু করবে সেটা তো আমেরিকার জন্য করবে, উল্টে আমাদের মতো দেশের বিপদ বরং বাড়বে। কারণ আমেরিকাতে যেসব কোম্পানি ইনভেস্ট করেছিল এই সব ক্ষেত্রে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলুন, ভৌ ব্যবসা বলুন, এই রিনিউয়েবল এনার্জি বলুন, সেগুলো কোলকে সেখানে না পেলে বা কোলকেটা কম পেলে তাদের টার্গেট হয়ে যাবে ভারতবর্ষ। আমি আগেই বলেছি, বিপদটা আমাদের আরও বাড়লো। কারণ আমেরিকা থেকে যদি ওদের পাত্তারি গোটাতে হয়, আমাদের দেশেই ভালো বাজার, আমাদের দেশে ওদের জনসংখ্যা বেশি, আবার ডিপপুলেশনের গল্পটা তো আছেই, তাই ওটা নিয়ে আমি পরে বলবো। তাই আনন্দিত হওয়ার কিন্তু কিছু নেই, কশিয়াস অপটিমিজম রাখুন। কারণ ট্রাম্প যেটা করবে সেটা আমেরিকার জন্য করবে, আমেরিকা ফার্স্ট। তিনি বারবার করে তার একটা স্লোগানই আছে, আমেরিকা ফার্স্ট, সেটা তিনি তার জন্য করবেন, আমাদের দেশের জন্য কেন করতে যাবেন? আমাদের দেশে যেমন নতুন বিশ্ব ব্যবস্থার রূপায়ণ যেমন হচ্ছে হবে, কোনো ছেদ নেই, পলিসি বদলাবে না। কারণ আমাদের দেশে ওই রকম কোনো ব্যাকিং নেই। একটা বড় ইকোনমিক জায়ান্ট তো চাই। যার একেবারে মূল প্রসঙ্গে ফিরে আসি, তাহলে এইবার কি হচ্ছে দেখুন, এই তোল্লা মারা যেটা 1950-এর সময় থেকে শুরু হয়েছে, যেটা চলতে চলতে গোটা বিশ্বে একটা পোলারাইজেশন করা গেছে। আর পোলারাইজেশন করা গেছে গোটা বিশ্বেই, ব্যতিক্রম কিছু কিছু জায়গা ছাড়া, কিছু মানুষ ছাড়া। এখন দেখুন, আপনি জিজ্ঞেস মনে মনে দেখুন, একটা যে কোনো হিন্দু ভদ্রলোক, বিশেষ করে না খেতে পাওয়া গরিব মানুষের কথা বলছি না আমি, ওই যে আমার দুটো লাইন আছে, খালি পেটগুলো বেশ অমায়িক, ভরা পেটগুলোই সাম্প্রদায়িক। কারণ তারা এই খবরগুলো রাখে, তারা একটুখানি পড়ে, উপরে পড়ে, গভীরে যায় না, তারা জায়নিস্ট বিষয়টা জানেই না। কিন্তু ওই যে কোথায় কি হচ্ছে, আবার মিডিয়াগুলো আবার এখানে বেশি করে সামনে আনছে। এখন দেখবেন নামগুলো সামনে আনে, আগে নামগুলো এই অপরাধ করলে, ইসলাম ধর্মী মানুষের অপরাধ করলে নামগুলো চেপে দেওয়া হতো। এখন নামগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে বা মেইন স্ট্রিম মিডিয়াতেও নামগুলো পরিষ্কার লিখে দিচ্ছে। হ্যাঁ, এটা হলো পলিসি চেঞ্জ। তাহলে এখন কি হবে, গোটা বিশ্বজুড়ে ইসলামের বিরুদ্ধে একটা মানে পোল তৈরি করা সম্ভব হয়েছে। এটা সুনির্দিষ্ট পলিসির ফসল, হুজুরদেরকে দিয়ে প্রমোট করে, তার ফলে একটা অলিখিত বা লিখিত যেরকমভাবেই বলুন, একটা ডিভিশন তৈরি হয়ে গেছে। আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে বুঝতে পারছি, সবাই এখন আর চোখে সবাইকে দেখে, কেউ বিশ্বাস আর করছে না। যেটা ব্রিটিশ আমলেও হিন্দু মুসলমানের মধ্যে, ব্রিটিশ আমলের আগে তো বটেই, সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে, মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব হিন্দু মুসলমানের মধ্যে এতটা বিদ্বেষ ছিল না, যেটা এখন আমি দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে তো বাদই দিলাম, সোশ্যাল মিডিয়াতে রিফ্লেকশন না, প্রতিফলন, সেটা ওরা করতে পেরেছে। এরপর হচ্ছে জাল গোটানোর পালা শুরু হতে চলেছে এই নতুন বিশ্ব ব্যবস্থাতে। তোল্লা মারার উদ্দেশ্য ছিল এটাই, যে ওরা জানে, জায়নিস্ট শক্তি জানে যে ইসলামী ধর্মাবলী মানুষের সংখ্যা বেশি বিশ্বে, আর খ্রিস্টানের সংখ্যা কাগজে কলমে বেশি, কিন্তু তারা খ্রিস্টান না, তারা প্র্যাকটিসিং খ্রিস্টান নয়, তারা চার্চে যায় না।
কিন্তু প্র্যাকটিসিং মুসলিম যদি এই অর্থে বলা হয়, যারা নামাজ পড়েন, মসজিদে যান, বেসিক জীবনযাপনের নীতিগুলো মেনে চলেন, অর্থনীতি বুঝুন আর না বুঝুন ওটা বাদ দিন, ওটা কজন বোঝে, সেটাকে ধরলে পৃথিবীতে প্র্যাকটিসিং মুসলিমের সংখ্যা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি। আর তাই ওরা, জায়নিস্ট শক্তি তো জানেন ইহুদি পরিচালিত, 3 ভাইয়ের লড়াই আমি আগেই বলেছি। তো এই ইহুদিরা তাদের তো ভাইকে, ছোট ভাইকে তো ভালো করেই চিনবে না, তাদের মধ্যে ওই যে সুদ বিরোধী বিষয়গুলো রয়েছে, অর্থনীতির বিষয়গুলো রয়েছে, তাই ওরা প্ল্যান করে এই ভাইকে যাতে করে দুর্বল করে দেওয়া যায়, ভেতরে ভেতরে শেষ করে দেওয়া যায়, ওই যে সুদ ঢুকে গেছে। এবং এতগুলো রাষ্ট্রে, আপনারা তথ্য দিয়ে আমি বলেই দিয়েছি যে বিগত শতাব্দীতেই 23টিরও বেশি মুসলমান রাষ্ট্র এলো। কেন? আগে তো ছিল না এতগুলো রাষ্ট্র। এইভাবে ডিভাইড অ্যান্ড রুল, অনেকগুলো রাষ্ট্র করে ডিভাইড অ্যান্ড রুল করা, তোল্লা মেরে একটা অন্য সম্প্রদায়ের প্রতি একটা মধ্যে একটা বিদ্বেষ তৈরি করা, পাশাপাশি লেবাসকে গুরুত্ব দিয়ে আর একটা ডিফারেন্স তৈরি করা, ভেতরের মননে কোনো চেতনায় কোনো রকম কিছু নেই, শুধু বাহ্যিক একটা হুজুরদের দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে করে সহজেই ফারাকটা বুঝে নেওয়া যায়, আইডেন্টিফাই করা যায়, ওই যে মুসলমান যাচ্ছে, তাই তো। এই যে জায়গাগুলো করা হলো, এমনি এমনি তো করা হয়নি। এইবার দেখুন কি হতে চলেছে। এটা কিন্তু একদিনে হবে না, একটা প্রক্রিয়া। এই কিয়ামতের কথা কিন্তু রাসূলও বলেছেন, প্রক্রিয়া সেভাবেই চলছে, কোনো সমস্যা ব্যাপারটা না বোঝার কিছু নেই। এবারে ওরা চাইছে যে তোল্লাটাকে এবার আস্তে আস্তে কীভাবে গোল্লায় পাঠানো যায়। আর এই গোল্লায় পাঠানোর কার্যক্রম হিসেবেই এই জাতীয়তাবাদের উত্থান এবং অ্যান্টি ইমিগ্রেশন যে পলিসি আমাদের দেশে যেমন এসেছে, ক্যাব বলুন, অমুক বলুন, তমুক বলুন, এনআরসি বলুন, যেগুলো আগে ছিল না। আগে তো দেদার বর্ডার খুলে দিয়েছে, যাও যাও, কোনো সমস্যা নেই। মানবতাবাদীকে প্রমোট করা হয়েছে, তথাকথিত মানবতাবাদী মার্ক্সবাদীদের প্রমোট করা হয়েছে, তারা ভোটার আই কার্ড দিয়েছে, তারা বর্ডার দিয়ে ঢুকিয়েছে, কত অনেক আছে এরকম। এভাবেই তো সরকার বলছে 2 কোটি। আমি অবশ্য বর্ডারে বিশ্বাস করি না, আমি বলেছি এগুলো তো মানুষই বানিয়েছে যাতে করে এগুলো করা যায়, অত্যাচার করা যায়, নিপীড়ন করা যায়, নৃশংস হওয়া যায়, ক্ষমতার প্রদর্শন করা যায়, এই গণ্যেই দেশগুলো বানিয়েছে। তো যাই হোক, এইবার এই যে কার্যক্রমটা আগামীতে হতে চলেছে, সেই কার্যক্রমের রূপায়ণের জন্যই আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পেলাম। আসুন, ডোনাল্ড ট্রাম্প এই ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেছেন। হ্যাঁ, টম হোম্যান তার একটা প্রিয় ব্যক্তিত্ব ছিল। তার বিগত রাষ্ট্রপতি যখন তিনি ছিলেন, তিনি দুঁদে পুলিশ অফিসার ছিলেন এক সময়। পরবর্তীতে আমেরিকান ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই তার ডিরেক্টর ছিলেন, এক্স ডিরেক্টর। তাকে ট্রাম্প বর্ডার জার নিযুক্ত করেছেন ইতিমধ্যেই। অর্থাৎ বর্ডারের যে ইমিগ্রেশন, ইল্লিগাল যেসব অন্য দেশ থেকে যেসব মানুষ আমেরিকায় ঢুকে পড়েছে তাদের নজরদারি করা এবং যারা এসে তাদেরকে বের করে দিতে হবে, প্লাস আর যাতে কেউ ঢুকতে না পারে তার জন্য এই টম বাবুকে নিযুক্ত করা হয়েছে। তিনি মারাত্মক রকমের এককাট্টা উগ্র ন্যাশনালিস্ট, আমেরিকা ফার্স্টের একজন বড় রকম প্রবক্তা, অন্যতম প্রবক্তা। এবং তিনি কথাবার্তায়, বক্তব্যে বারবার করে বলেছেন এই সব বেআইনি ইমিগ্রেন্ট যারা রয়েছে, ইলিগাল ইমিগ্রেন্টস, তাদেরকে ঘাড় ধরে বের করে দিতে হবে আমেরিকার মাটি থেকে। উনি হুঙ্কার ছেড়েছেন বারবার। শুধু তাই নয়, প্রজেক্ট
2025 যেটা ট্রাম্প ইমপ্লিমেন্ট করতে চলেছেন, প্রজেক্ট, নাম শুনে রাখুন, প্রজেক্ট 2025, যেটা আমেরিকার এই 25 সালে আপনি জানেন যে ট্রাম্প রাষ্ট্রপতি হবেন, জানুয়ারি মাসে শপথ নেবেন। তারপরে যে রূপরেখা আছে আমেরিকাকে তিনি কিভাবে তৈরি করবেন, সেই প্রজেক্টেরই নাম প্রজেক্ট 2025। সেখানের মূলত 5টি বিষয় আছে। তার মধ্যে একটি হচ্ছে বর্ডার সিকিউরিটি। হ্যাঁ, বর্ডার সিকিউরিটি। আরও আছে যেমন ফ্যামিলিকে আবার শক্তিশালী করা, আমেরিকার ফ্যামিলি পরিবারগুলো ভেঙে যাচ্ছে, জানেন নিশ্চয়ই মূল্যবোধের কারণে, তো সেগুলোকে আবার শক্তিশালী করা ইত্যাদি অনেক এজেন্ডা আছে। তো আমি সেগুলো নিয়ে পরে আলোচনা করব। হ্যাঁ, কিন্তু প্রথমেই আছে এটি বর্ডার সিকিউরিটি। হ্যাঁ, সেখানে কি করতে বলা হয়েছে, এটা কেন ডিটেলে বলছি, আমাদের দেশেও কিন্তু এরকম প্রোগ্রাম আগামীতে নেওয়া হতে পারে ট্রাম্পের দ্বারা অনুপ্রাণিত হয়ে, এবং তার রূপরেখা কিন্তু তৈরি আছে। তাই ভয় দেখাচ্ছি না, আমি ভয়টাই দেখাই না, মানসিক প্রস্তুতি দিচ্ছি মাত্র। কারণ নতুন বিশ্ব ব্যবস্থা তো অনেক কিছুই বলি না, আমরা এখনও কিছুই দেখিনি। সেক্ষেত্রে এই টম বাবু, তিনি টম হোম্যানই সম্ভবত, হোম্যান, তো তিনি আগের বারে কী করেছিলেন, যখন তিনি এই দায়িত্বে ছিলেন, তাকে বলা হচ্ছে বর্ডার জার। দুটি উল্লেখযোগ্য পদে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প নিয়োগ করে ফেলেছেন। একটি হলো সিআইএ ডিরেক্টর, নিযুক্ত হয়েছে জন র্যাটক্লিফ। তার সম্পর্কে পরে আলোচনা করব। তাহলে আপনারা এই আমেরিকার সবচেয়ে বড় তথা বিশ্বের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামীতে কী কী ঘটাতে চলেছে গোটা বিশ্বে তার একটা আইডিয়া পাবেন। এবং এই র্যাটক্লিফ ইরানের, অবশ্যই ইনিও ইরান বিদ্বেষী, মারাত্মক রকমভাবে ইরানের বিরুদ্ধে তিনি লেগেছিলেন। তিনি যখন আগেও তিনি ট্রাম্পের সঙ্গেই ছিলেন, কিন্তু ইন্টেলিজেন্সে ছিলেন। সেই জন র্যাটক্লিফকে আবার তিনি নিয়ে এসেছেন, আর নিয়ে এসেছেন টম হোম্যানকে নিয়ে এসেছেন। তো টম হোম্যান যখন আগে একই দায়িত্বে ছিলেন, বর্ডার জার বলা হয়, জার মানে হচ্ছে সম্রাট, এই সেন্সে, মানে তাকে পুরো ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। তিনি এইরকম ইমিগ্রেন্ট নিজের দেশে ফেরত পাঠাতে গিয়ে, ডিপোর্ট করতে গিয়ে বহু পরিবারকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। অর্থাৎ শিশুদেরকে, মানে মা বাবা রয়ে গেল এখানে, সন্তানকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, যাও। মর্মান্তিক সেসব দৃশ্য, কিছু কিছু ভিডিও আছে, পরিবারের কাছ থেকে সন্ততিকে ছিনিয়ে নিয়ে, বাবা মাকে ছিনিয়ে নিয়ে বেআইনি নাগরিক বলে অন্য দেশে, মানে স্বদেশে যেখান থেকে এসেছো বাবা, সেখানেই ফিরে যাও। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা হয়তো অ্যাসাইলাম পেয়েছেন, কাগজপত্র আছে, মায়ের নেই, সন্ততি এখনও পায়নি, মা সন্ততিকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ পাঠিয়ে দাও, বাবা এখানে পড়ে রইল একা। হ্যাঁ, এরকম বহু ঘটনা সেই সময় ঘটেছে। সেই টম বাবু আবার ফিরে এসেছে। তিনি ফিরে এসে কী বলেছেন, ইন্টারভিউতে কী বলেছেন, তিনি আগেও ইন্টারভিউ দিয়েছিলেন বহুবার। তো তিনি বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার এই যে বর্ডার চিফ হিসেবে, বর্ডার জার হিসেবে আপনার পুনর্নিয়োগ, তো ইমিগ্রেন্টসদের মনে, মানে যারা বাইরের দেশ থেকে এই দেশে থাকছে, আছে, তাদের তো মনে আতঙ্ক তৈরি করবে, প্যানিক তৈরি করবে আপনার এই পদ পাওয়া। উনি বলছেন না 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 না, আই এম নট এ থ্রেট টু দ্য ইমিগ্রেন্টস, আই এম এ থ্রেট টু দ্য ইললিগাল ইমিগ্রেন্টস। বুঝে নিন, ঠিকই তো, উনি যুক্তিসঙ্গত কথাই বলেছেন। যারা কাগজপত্র নিয়ে এদেশে আছে, কাগজপত্র পেয়েছে,
তাদের ক্ষেত্রে আমি থ্রেটের কারণ হব না, বিপদের কারণ নই আমি। তাহলে কাদের ক্ষেত্রে বিপদের কারণ আমি হতে চলেছি? আবার যারা কাগজপত্র নেই, ভ্যালিড ডকুমেন্টস নেই, এই রকম ইলিগাল ইমিগ্রেন্টসকে আমি মাস ডিপোর্ট করব, মানে মাস ডিপোর্ট। একটা দুটো নয়, একেবারে সবাইকে তিনি আউট করবেন, দেশ ছাড়া করবেন। যাও বাবা নিজের দেশে। তিনি পরিষ্কার বলেছেন, তার টুইটেও বলেছেন, স্পিচেও বলেছেন, ইটস টাইম গাইস, প্যাক আপ, ইটস টাইম টু প্যাক আপ, প্যাকিং করে ফেলুন। হ্যাঁ, কত? 11 মিলিয়ন, মানে 1,10,00,000 বেআইনি নাগরিক আছে বলে উনি দাবি করছেন আমেরিকায়। 11 মিলিয়ন, নট এ ম্যাটার অফ জোক। এই 11 মিলিয়ন মানুষকে তিনি আমেরিকার বাইরে পাঠাবেন ইলেকশন এজেন্ডাতে, ইলেকশন কর্মসূচিতে। তেমন প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার আমেরিকা ফার্স্ট, দেশকে বাঁচাতে হবে। কেন? মিডিয়াতে ইতিমধ্যে, মানে আপনারা জানেন আমাদের দেশেও এসব হয়েছে, যে আমেরিকায় যত ক্রাইম হচ্ছে, যত অন্যায় হচ্ছে, যত দুর্নীতি হচ্ছে, তার পিছনে নাকি এই বাইরের দেশের লোকগুলো। 1798 সালে একটা আইন আছে আমেরিকার, ভাবতে পারেন? 1798 সালের আইন। সবে আমেরিকা স্বাধীন হয়েছে, তার থেকে মাত্র ওই 20 বছরের গ্যাপে, ওরকম একটা গ্যাপে একটা আইন করা হয়েছিল। সেখানে এনিমি কান্ট্রি রুল বলে একটা আছে। এলিয়েন ফ্রম এনিমি কান্ট্রি, মানে শত্রু দেশের, মানে বাইরের দেশ থেকে আসা নাগরিকদেরকে তখন শত্রু বলে ট্রিট করা হতো, এইরকম একটা আইন করা হয়েছিল 1798 সালে। ট্রাম্প বলেছেন সেই আইনটা উনি কাজে লাগাবেন এবার। কেন? অর্থাৎ পরিষ্কার বলেছেন তিনি, যত ইলিগাল ইমিগ্রেন্টস আছে তারা এনিমি কান্ট্রি ধরে নিতে হবে আমার, তারা আমাদের এনিমি। দিজ এলিয়েন্স আর আওয়ার এনিমিজ। জায়নিস্টরা এনিমি নয়, ফার্মা কোম্পানি এনিমি নয়, ভৌ এনিমি নয়। এনিমি কারা? এই সব খেটে, অবশ্যই এরা তো আর টপ লেভেলে নেই রে বাবা, গরিব মানুষ, মেক্সিকান বেশিরভাগই। জানেন তো আমেরিকার মেক্সিকান বর্ডারটা একটু ঢিলে ঢালা, এখন আর ঢিলে ঢালা থাকবে না। অনেক সিনেমায় দেখবেন, অনেক দৃশ্যে দেখা যায় যে আমেরিকার নাগরিকরা মেক্সিকোতে গিয়ে আবার গাড়ি করে ফিরে আসছে, বেড়াতে যাচ্ছে মেক্সিকোতে। ঢিলে ঢালা বর্ডার, লুজ বর্ডার। তো তার ফলে কি হয়, মেক্সিকো থেকে প্রচুর মানুষ, মেক্সিকানের সংখ্যাটাই বেশি, ইলিগাল ইমিগ্রেন্টসের মধ্যে মেক্সিকানদের সংখ্যাই বেশি। এছাড়াও মুসলমান আছেন, অবশ্যই অন্য দেশ থেকে মুসলমান আছেন, ল্যাটিন আমেরিকার অন্য দেশ থেকে অনেকে আছেন। তো এই সংখ্যাটা ট্রাম্প বলছেন, বা ওদের তথ্য বলছে 11 মিলিয়ন। তো এরা কারা? এরা কি এলন মাস্ক? না। এরা কি বিল গেটস? না। এরা কি কমলা হ্যারিস? না। এরা খেটে খাওয়া মানুষ, নন স্কিল্ড বা সেমি স্কিল্ড ওয়ার্কার্স, খুব অত্যন্ত কমে বাঁচেন, কোনো রকম করে বেঁচে থাকেন, তাদের কাগজপত্র নেই, বা কেউ কাগজপত্র দিয়েছেন, প্রসেসিংয়ে আছে, জানেন নিশ্চয়ই বছরের পর বছর লেগে যায়। সেই সব মানুষ, কেউ ট্যাক্সি ড্রাইভার, কেউ লন্ড্রি ওয়ার্কার, কেউ ইলেকট্রিশিয়ান, এই ধরনের কাজকর্ম, কেউ স্ট্রিট ফুড বিক্রি করছেন, ভেন্ডার, এই রকমের পেশার মানুষ এই 11 মিলিয়ন। কেউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়। তো তারা নাকি আমেরিকায় অন্যায় করছে, যত ক্রাইম হচ্ছে, মানে এইভাবেই করা হচ্ছে, আমেরিকার শান্তি বিঘ্নিত করা, রেপ, ধর্ষণ, বিভিন্ন রকমের নক্কারজনক বেআইনি কাজকর্ম নাকি এরাই করছে। কি সুর মিলে পাচ্ছেন না? আমাদের দেশেও কিন্তু এরকম একটা, আমাদের রাজ্যে বা দেশেও কিন্তু জাতীয়তাবাদীরা এরকম একটা সুর তুলেই রেখেছে। কারা করছে? মিল পাচ্ছেন তো? একটু ভাবলেই মিলটা খুঁজে পাবেন। এবং অনেকে আবার ট্রাম্পকে সমর্থনও করতেই পারেন, আমার কোনো সমস্যা নেই। আমি তথ্যগুলো আপনাদের সামনে দিচ্ছি, আপনি যাকে খুশি সমর্থন করুন, কিছু যায় আসে না। আপনি যে পক্ষেই থাকুন না কেন, তথ্যগুলো তো একই থাকবে, তথ্যগুলো তো আর বদলাবে না।
তবে যেহেতু আমি মানুষ এবং আমি বহুজন হিতায় ও বহুজন সুখায় দর্শনে বিশ্বাস করি, তাই আমার বিশ্লেষণ পর্যবেক্ষণগুলো অবশ্যই একটা বিশেষ দিকে ঝুঁকে পড়বে, সেটা তো অস্বীকার করা যায় না। কিন্তু তথ্যগুলো যা দেবো সেগুলো একদম আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। তাহলে এটা বলা হচ্ছে, অর্থাৎ আমেরিকার নাগরিক যারা, মানে সাদা চামড়ার বলুন বা মেন স্ট্রিম নাগরিক বলুন বা যারা কাগজপত্র পেয়ে গেছেন, তারা, আমাদের তো সবসময় জানেন তো আমরা সবসময় কী চাই, ওই যে হকার রাস্তায় পড়ে আছে হটাও, আমরা সবসময় আমাদের সুযোগ সুবিধা দেখি। এবং এরা কি বলছে এবার, যারা কাগজপত্র পেয়ে গেছে বা যারা ওখানকার নাগরিক, আগেকারই নাগরিক, মানে নেটিভ, যদিও আমেরিকা দেশটা আপনারা জানেন রেড ইন্ডিয়ানদের হটিয়ে পৃথিবীর সবচেয়ে বড় হত্যাকাণ্ড রেড ইন্ডিয়ান ম্যাসাকার, আমার ইচ্ছে আছে ওই বিষয়ে একটি বই লেখার, যেটা চেপে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় হত্যাকাণ্ড হচ্ছে রেড ইন্ডিয়ান ম্যাসাকার আমেরিকায়। ওই কলম্বাসের পর থেকে আমেরিকাতে যত ঢুকেছে আর কি বিদেশি শক্তি, তারা মিলে রেড ইন্ডিয়ানদেরকে, যাদেরকে ওদের ফাইটারকে অ্যাপাচি বলা হয়, যে নামে একটা মোটর বাইক আছে আপনারা জানেন, তো তাদেরকে কীভাবে সিস্টেমেটিকভাবে ধ্বংস করা হয়েছে বছর পর বছর ধরে, সেই আমেরিকা যারা আসলে ব্রিটেন সাদা অন্য দেশের, তারা আমেরিকায় গিয়ে দখল করে বসে আছে, তারা আবার ইলিগাল ইমিগ্রেন্টস তাড়াচ্ছে, তাই না? হাস্যকর না? হ্যাঁ, ক্ষমতা যার আইন তার, অর্থনীতি যার, ক্ষমতা তার, আইন তার, তারা আইন বানিয়েছে। তো যারা প্রকৃত যারা ভূমিপুত্র, তাদেরকে হত্যা করে নৃশংসভাবে উৎখাত করে তাদের জমি জায়গা অরণ্য দখল করে নিল, সেই বিজয়ী শক্তি অ্যাগ্রেশন, যারা অ্যাগ্রেসর, তারা আইন করছে বেআইনি নাগরিকদেরকে আমেরিকাকে চালাতে হবে। বেশ ভালো, কিন্তু তাতে সমর্থনও আছে না। আমরাও তো এই যে যখন এইসব অনেক গরিব মানুষ আমাদের দেশে, তো কোনো সন্দেহ নেই বাংলাদেশ থেকে তো আছে, তাই না? আছে তো, অস্বীকার করতে পারেন, হিন্দুই হোক মুসলমানই হোক আছে, পশ্চিমবঙ্গে তারা আছে। কিন্তু আমাদেরই যারা একটু ভালো আগেকার নাগরিক, বা আমরা মনে করছি আমাদের কাগজ আছে, বা আমরা ভালো স্মার্ট শিক্ষিত, তো তারা কি বলি, এরা এসে আমাদের দেশের সমস্ত জীবিকা নিয়ে নিচ্ছে, চাকরি বাকরিগুলো নিয়ে নিচ্ছে, কাজকর্মগুলো নিয়ে নিচ্ছে, আমাদের ছেলেপুলেগুলো খেতে পাচ্ছে না, এদের জন্য খেতে পাচ্ছে না। একই কথা ওখানেও, একই, আমেরিকাতেও একই রকম আওয়াজ উঠেছে। এদের জন্য আমেরিকার কর্মসংস্থান কমে যাচ্ছে, এদের জন্য আমাদের যারা সাদা চামড়ার লোকজন আছে আমেরিকার এখন নাগরিক, তো তারাই আসলে হোয়াইট আমেরিকানস, তারাই তো এখন জাতীয়তাবাদী বেশি, তো তারা বলছে যে না, ওদের জন্যই আমাদের এইসব সমস্যা হচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এত এত কাজকর্ম ওরা সব দখল করে নিচ্ছে। সুরটা কি মিল পাচ্ছেন? তো মিল পাবেন, ওরা এই জন্যই তো তোল্লা মেরেছে। আগে ওরাই বর্ডার খুলে দিয়েছে, ওরাই বলেছে বর্ডার খুলে দাও, ঢোকাও ঢোকাও ঢোকাও, ওরাই এখন বলছে না এবার অনেক হয়েছে, এবার রাজ গোটাও, এবার অন্য খেলাটা খেলতে হবে। টেনশন তৈরি করতে হয়, তার জন্য ডিভাইড অ্যান্ড রুল করতে গেলে অনেক কিছু করতে হয়, সরকারকে দিয়ে অনেক কিছু করাতে হয়, রাজনৈতিক দলকে দিয়ে অনেক কিছু করাতে হয়, যেটা আমরা দেখতে পাই না, আমাদের দেখতে দেওয়া হয় না। আর তাই দেখবেন বাগদাদি 2003 থেকে 2006 সময়টা মনে করুন, মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেট হলো, বাংলাদেশে হয়ে গেছে, খেলা দেখবেন ইসলামিক স্টেটের খেলা 4-5 বছর পর থেকেই শুরু হবে বাংলাদেশে। একটা সুন্নি গ্রুপ শিয়াদের কি মারাত্মকভাবে টর্চার করে হত্যা করেছিল এই আইসিস চিফ বাগদাদি, তার অনেক দৃশ্য, ইয়েজিদিদেরকে কিভাবে টর্চার করেছিল এই আইসিস মধ্যপ্রাচ্যে, ইসলামিক স্টেট অফ সিরিয়া, ইরাক, আর কি লেবানন, আইসিল, আগে আইসিল ছিল তারপরে আইসিস হলো, যাই হোক। তো সেই বাগদাদিকে দিয়ে মধ্যপ্রাচ্যে ওরা যে বধ্যভূমি তৈরি করেছিল, তার ফলে কি হলো, সেই সময় সিরিয়া ইরাক থেকে বিভিন্ন এইসব জায়গা থেকে উৎখাত হওয়া মানুষ প্রাণ ভয়ে কোথায় পালাতে লাগলো, ইউরোপে পালাতে লাগলো। তখন ইউএনও বলল এদেরকে আশ্রয় দিতে হবে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই মুসলমানদের আশ্রয় দিতে হবে, মানবিকতার জায়গা। সুইডেন নিল সবচেয়ে বেশি শরণার্থী,
কয়েক লক্ষ, সুইডেন সম্ভবত একাই 10 লক্ষেরও বেশি বা তারও বেশি শরণার্থী নিয়েছিল। ইটালি বলল আমি নেব না, তবু নিতে হয়েছে। জার্মানিও প্রচুর নিয়েছে। তা ইউরোপের বিভিন্ন দেশে এই মুসলমানদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হয়েছে, ইউএনওর নির্দেশে দেওয়া হয়েছে। গণ্ডগোলটা কে পাকিয়েছিল? বাগদাদি। কে প্রমোট করেছিল? আমেরিকা, জায়োনিস্ট শক্তি। হ্যাঁ, তারাই করেছিল। তারপরে বাগদাদি কি হলো দেখবেন 2019 সালে, তখনও ট্রাম্প ক্ষমতায়, একটা ঢপের খবর দেওয়া হলো কি না, সিরিয়াতে একটা বিমান হামলা হয়েছে, সেখানে নাকি বাগদাদি আত্মহত্যা করেছে। দেখবেন মৃত্যুর কারণ কি লেখা আছে? সুইসাইড। কোথাও লেখা আছে সুইসাইড। আবার আমেরিকা বলছে না না, আমরা উপর থেকে বোমা ছুঁড়ে বাগদাদিকে হত্যা করেছি, আইসিস প্রধান বাগদাদিকে হত্যা করেছি। ট্রাম্পের বক্তৃতা আছে এ বিষয়ে, করেছি। তো তার বডি পাওয়া গেছে? না না না, বডি পাওয়া যায়নি। লাদেনের যেমন বডি পাওয়া যায়নি, বাগদাদিরও বডি পাওয়া যায়নি, হিটলারেরও বডি পাওয়া যায়নি। মিলগুলো দেখবেন, প্রমোট করা মানুষের বডি পাওয়া যায় না। মানে এইসব ক্ষেত্রে টেরোরিস্ট, যাদেরকে টেরোরিস্ট বানানো হয়, অত্যাচারী বানানো হয়, তারা ভূমিকাটা পালন করে, তো তার বিনিময়ে তাদেরকে প্রাণ রক্ষা করা হয়, তাদেরকে সুন্দর ব্যবস্থা করা হয়, রিহ্যাবিলিটেশন করা হয়। তো বাগদাদির বডি পাওয়া যায়নি। কি না, বোমার আঘাতে দেহ এতটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। তাহলে কি করে বুঝলেন ওটা বাগদাদি? ডিএনএ টেস্ট করেছি আমরা। হ্যাঁ, আমরা ডিএনএ টেস্ট করেছি। অর্থাৎ বাগদাদি তার মৃত্যুর আগে তার ডিএনএ স্যাম্পল আমেরিকাকে দিয়ে গেছিল, অথবা বাগদাদির মৃত্যুর পরে তার পুত্র কন্যাদের খুঁজে খুঁজে কোথাও থেকে বের করে তাদের ডিএনএ নিয়ে বাবার সঙ্গে ম্যাচ করানো হয়েছে, বা ভাই পাইকে। না হলে তো হবে না, ডিএনএ তো স্যাম্পল ম্যাচ করতে হবে। আপনি ডিএনএটা পেলেন কোত্থেকে? তো সাধারণ লোকজন সেই প্রশ্ন করবে না, করে কি? আমি করি। কোথা থেকে পেলেন বাগদাদির ডিএনএ স্যাম্পল? বডি পাওয়া গেল না, পাওয়া যাবে না তো, কারণ বাগদাদিকে ওরাই প্রমোট করেছিল, জায়োনিস্ট শক্তি। কেন? ওই যে ইসলামিস্টদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করতে হবে। ইউরোপে এত শরণার্থী গেল, কেন পাঠানো হলো? যাতে করে ডিভাইড অ্যান্ড রুলের খাতাটা ভালো করে খেলা যায়, গভীরে যান। ইসলাম ধর্মাবলম্বী মানুষের জীবনযাপন আলাদা। আপনি যদি তথাকথিত সভ্য শিক্ষিত হয়ে থাকেন এই প্রথাগত শিক্ষায়, মানে মডার্ন এডুকেশনে, আপনি ইসলাম ধর্মাবলম্বী মানুষের গ্রামে গিয়ে থাকতে পারবেন না। ওই যে কোরবানি হয়, তথাকথিতভাবে আপনার মতো পরিষ্কার পরিচ্ছন্ন নয় তারা, পোশাক আশাকও ভিন্ন, এটাকে বলে কালচার ক্ল্যাশ। কালচার ক্ল্যাশ। হ্যাঁ, এই কালচার ক্ল্যাশকে প্রমোট করবার জন্যই মার্ক্সবাদীদের প্রমোট করে, মানবতাবাদীদের প্রমোট করে, ইউএনওকে দিয়ে ইউরোপেও ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হলো, যাতে পরবর্তী থেকে ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা, কালচারাল ডিফারেন্সের খেলাটা, কালচার শকের খেলাটা খেলা যায়। এবং তাদের মূল্যবোধ আলাদা। ওই যে তাহার রুশ বলে একটা ইজিপ্টের ব্যাপার ছিল, যেমন ওটা নিয়ে আমার লেখা আছে প্রথম খণ্ডে, ওটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ালো, করা হলো। এবং ইউরোপে দেখবেন সুইডেন ইজ এ রেপ ক্যাপিটাল বলে মিডিয়াতে প্রচুর প্রচার আছে। রেপ ক্যাপিটাল। কি কারা রেপ করছে সুইডেনে? ওই যে ইসলাম ধর্মাবলম্বী মানুষগুলো গিয়েছে ওখানে, গিয়ে রেপ করছে আগে। হ্যাঁ, এইভাবে করা গেল। যদি মুসলিম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ওখানে বাড়ানো না যেত, তাহলে মিডিয়াকে দিয়ে বলা যেত সুইডেন রেপ ক্যাপিটাল? যেত না। বলা যেত যে ফ্রান্সে এত এত রেপ হচ্ছে, সব মুসলমানরা করছে, বলা যেত? যেত না। সংখ্যাটা বাড়াও, আর তার জন্য বাগদাদিকে প্রমোট করো, করে ওইখানে নিয়ে গিয়ে একটা ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলো। ক্ষেত্র কি আর একদিনে তৈরি হয় মহাশয়? একদিনে তৈরি হয় না। এটা সুপরিকল্পিত পরিকল্পনার একটা অঙ্গ। তারপরে বাগদাদি আউট, কিছুই পাওয়া যায়নি, বলে ডিএনএ টেস্ট হয়েছে। খেলাগুলো বুঝুন। এবার মোটামুটি ওরা জাল গুটিয়ে এনেছে। এবার খোঁজ নিয়ে দেখুন, ইউরোপে গিয়ে, আমেরিকায় গিয়ে একটা সার্ভে করুন, যদি পরিচিত লোকজন থাকে। দরকার নেই আপনি গিয়ে এমনি, এখন টেলিগ্রাম আছে, অমুক আছে, তমুক আছে, ইমেল আছে, সোশ্যাল নেটওয়ার্কিং আছে, দেখুন সেখানকার শিক্ষিত মানুষ বা সেখানকার স্থানীয় মানুষের মধ্যে মুসলমানদের সম্পর্কে ধারণা কেমন। ব্যতিক্রম বাদ দিয়ে দেখবেন পুরোটাই নেগেটিভ। এবং এটা এইভাবে হুজুর ইসলাম প্রমোট করে
সৌদি আরবে দিয়ে বিজ্ঞান টিজ্ঞানের গল্প বাদ দিন, চেতনা প্রজ্ঞা বাদ দিন, ওই শুধু মসজিদ তৈরি করার টাকা দেওয়া হয়েছে। বাংলাদেশেও দেখবেন প্রচুর মসজিদ বানিয়ে দিয়েছে সৌদি আরবিয়ার, গোটা ইউরোপে হয়েছে। তো প্রশ্ন হচ্ছে এগুলো কেন করা হয়েছিল, ফান্ডিং কারা দিল? জায়নিস্ট শক্তির অঙ্গুলি হেলন ছাড়া গোটা বিশ্বে বর্তমানে আর্থসামাজিক ক্ষেত্রে বড় ম্যাক্রো লেভেলে কোনো কাজ হয় না। এনজিওগুলো পর্যন্ত তাদের কথা শুনতে বাধ্য হয় ফান্ডিং। তাহলে সেক্ষেত্রে এটা কি করে ঘটল? এবার খেলাটা বুঝতে পারছেন তো? এইভাবে গোটা ইউরোপে যেসব শরণার্থীগুলো গেল তাদের বেশিরভাগই এখন কি হলো, ইললিগ্যাল। কাগজপত্র কোথায়? প্রাণ বাঁচাতে গেছে তো সবাই। এইবার কি হয়েছে দেখুন, খেলা আছে এরপরে। এগুলো আস্তে আস্তে গোটা ইউরোপে শুরু হবে এই মানে জিরো টলারেন্স বর্ডার পলিসি। এটা আমাদের দেশেও চেষ্টা করবে, ইউরোপেও শুরু হবে, অলরেডি আওয়াজ উঠে গেছে। তো এই যে এক্ষেত্রে তখন বলা হচ্ছে, তাকে বলা হয়েছে যে টম বাবুকে, যে এবারও কি আপনি পরিবারকে বিচ্ছিন্ন করে দেবেন আগের মতো করে? তো টমবাবু বলছেন, বা কিভাবে করবেন? বলছেন না না না, আপনারা যেরকম করছেন সেরকম না, আমি কনসেন্ট্রেশন ক্যাম্পও করব না, সেরকম ইচ্ছে নেই। তবে হ্যাঁ, মাস অ্যারেস্ট হবে, আমরা টার্গেট করে করে অ্যারেস্ট করব। আর পরিবারকে বিচ্ছিন্ন করে দেবেন? যদি দেখা গেল পরিবারের কারো কাছে ডকুমেন্ট নেই, কারো কাছে আছে, হ্যাঁ, কোনো প্রশ্ন নেই। তবে যদি কারো অ্যাসাইলামের জন্য অ্যাপ্লিকেশন করা থাকে, দেখা যাচ্ছে প্রসেস হতে সময় লাগছে, এই কারণে দেরি হচ্ছে, কোনো ক্ষেত্রে জানেন তো, অ্যাসাইলামের জন্য ধরুন আপনি সেখানে নাগরিকত্ব পেতে চান বা আশ্রয় পেতে চান, কাগজে কলমে আশ্রয় পেতে চান, সেক্ষেত্রে আমেরিকায় আপনি জানেন যে একটা অ্যাপ্লিকেশন করতে হয়, এবং সেটা সঙ্গে সঙ্গে তো প্রসেস হয় না, সময় লাগে, অনেক ক্ষেত্রে বছরের পর বছর লাগে। তো সেক্ষেত্রে এই টমবাবু বলেছেন যে সেক্ষেত্রে আমরা দেখব যাতে করে যদি কারো অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন ঝুলে থাকে, তাড়াতাড়ি করে প্রসেস করে ইয়েস অর নো হয় কি না। ইয়েস অর নো, ইয়েস হলে সে থাকবে, নো হলে সে থাকবে না, চলে যেতে হবে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। এবার বুঝতে পারছেন তো, এই তাড়াতাড়ি করে যে প্রসেসগুলো এবার করা হবে, ইয়েস হওয়ার সম্ভাবনা কত আর নো হওয়ার সম্ভাবনা কত বলে দিতে হবে? হবে না। তোল্লা অনেক হয়েছে, প্রায় ওই যে বললাম তোল্লা দেওয়া, এই ডেমোক্রেসি, আমাদের দেশও ডেমোক্রেসি হয়ে গেল 1950-এর, তারপর থেকে গোটা বিশ্বে তোল্লা দেওয়া শুরু হয়েছে। তারা তো বোঝেই নি, হুজুরগুলো তোল্লা পেয়েছে মূলত, সাধারণ মুসলমান মানুষ কোথায়, তাদের কি হয়েছে, কোথায়? তো এবার বর্ডার সিকিউরিটির নামে আমেরিকাতে মাস ডেপুটেশন শুরু হবে, যেটা আবহাওয়া যেরকম তারা বিবৃতি দিচ্ছে সেটা খুবই ভয়ঙ্কর। কারণ 1 কোটি উপর মানুষ, 11 মিলিয়ন মানুষ, নট এ ম্যাটার অফ জোক। এত এত মানুষকে কীভাবে, কী পদ্ধতিতে ডিপোর্ট করা হবে তাদের নিজের নিজের দেশে, ভয়ঙ্কর। ছবিটা তো আমি ভাবতে পারছি না, মানুষ হিসেবে ভাবতে পারছি না, তবে পলিটিশিয়ান হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে ভাবাই যায়, কিন্তু মানুষ হিসেবে ভাবতে পারছি না। কারণ আমার মনে হয় যে গোটা পৃথিবীটাই তো মানুষের, আবেগের কথা হয়ে গেল না, কিন্তু ব্যাপারটা তাই তো, আসলে তো তাই না। আমরা তো গোটা পৃথিবীর জন্যই, পৃথিবী তো আমরা এভাবেই এসেছি না। কিন্তু দেখুন, আমরা সভ্যতার নামে দেশগুলোকে এমন করে ভাগ করে ফেলেছি, পৃথিবীটাকে এতগুলো ভাগ করে ফেলেছি যে সেই পৃথিবীতে একটা পাখি এক দেশ থেকে উড়ে কি সুন্দর আরেক দেশে উড়ে চলে যায়। ভারতের কাক বাংলাদেশে চলে যাচ্ছে, বাংলাদেশের চিল ভারতে চলে আসছে, আহারে। আর মানুষ কাঁটা তারে আটকে আছে, স্বাধীন মানুষ, তাই না? সমস্যা এখানেই। আমরা প্রকৃতির
অথচ প্রকৃতি থেকে আমরা এতটাই দূরে সরে গেছি, স্বাস্থ্যে, খাদ্যে, সর্বত্রই, তাতে করে এমনটা হওয়া অনিবার্য ছিল। তাহলে এটা গেল ওই অংশটা। এটা বললাম এই কারণে যে ভারতেও এর প্রভাব পড়বে। আর ভারতে যদি এই 2 কোটি বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রেও ওই একই রকম এনআরসি প্রয়োগ করে বলুন, সিএএ প্রয়োগ করে বলুন, যে পরিস্থিতি তৈরি হয়, তাহলে অবস্থা কতটা অগ্নিগর্ভ হতে পারে কল্পনা করেছেন? ভাবুন, আমরা এখনও কিছু দেখিনি। এবার আসছি বাংলাদেশের ওপর ট্রাম্পের যে নির্বাচনী প্রভাব, মূল বিষয়টা। দুঃখিত, দেরি হয়ে গেল, কিন্তু এটুকু বলতেই হতো। অনেকে মনে করছেন যে হাসিনাকে আবার কি সেখানে ফেরত আনা হবে? না, এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। কারণ ডোনাল্ড ট্রাম্পের নীতি হচ্ছে আমেরিকা ফার্স্ট। তিনি প্রথমে যে কাজগুলো করবে সেটা হলো বাইডেনের যে নীতিগুলো নেওয়া হয়েছে ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, যেগুলো সম্ভব সেগুলোকে তিনি রিওয়াইন্ড করবেন, অর্থাৎ রেসিন্ড করবেন, উইথড্র করে নেবেন। যেমন ওর মাথায় একটা বড় বীজ কাজ করছে যে আগামী বছর উনি পরের বছর প্যারিস ট্রিটি থেকে আমেরিকাকে সরিয়ে আনা যায় কিনা, অর্থাৎ আমেরিকার পুনর্গঠন এবং বিভিন্ন রকমের প্রতিশ্রুতি তিনি আমেরিকান নাগরিকদের জন্য যা যা দিয়েছেন সেগুলো নিয়ে তিনি ব্যস্ত থাকবেন। তাই বাংলাদেশ নিয়ে আলাদা করে মাথা ঘামানোর সময় ট্রাম্পের সত্যি নেই এখন। বাংলাদেশ একটা ছোট্ট ইস্যু, আমেরিকার কাছে একটা ট্রিলিয়ন ইকোনমি, যে জিডিপি যার সম্ভবত এই মুহূর্তে প্রায় ওই 25 বা 24 এরকম ট্রিলিয়ন ইকোনমি যার আমেরিকার, তারপরে চায়না সম্ভবত 18 ট্রিলিয়ন। তো যাই হোক, তো সেই ইকোনমির বাংলাদেশ তার কাছে গুরুত্বহীন একটি রাষ্ট্র সেভাবে দেখতে গেলে, ভারতবর্ষও তাই। কিন্তু একটা কিন্তু আছে, খেলাধুলার ক্ষেত্রে প্রভুদের কাছে তা পিঁপড়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অনেক সময়। সমস্যাটা কি বলুন তো? সরাসরি ট্রাম্প এখন এই মুহূর্তে আমাদের যিনি ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছেন, যেটা আমি বহু আগেই বলেছি, এটা ছক করা যাতে করে বিদ্বেষটা বাড়ানো যায়, সেই হাসিনাকে বাংলাদেশে ডেপুট করবেন এরকম ট্রাম্প কোনো পলিসি নেবেন না, অদূর ভবিষ্যতে প্রশ্নই নেই। তাহলে কি হবে? সমস্যাটা অন্য জায়গায়। কোথায়? ভারতের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খুবই ভালো, বিগত ক্ষেত্রে আমরা দেখেছি। এটা ওই যে জাতীয়তাবাদী, এটা তো ছক। ট্রাম্পকে তো এই কারণেই আনা হয়েছে, বাইডেনকে দিয়ে যা যা করানো যায় করানো হয়ে গেল। ওই যে একদলকে বলে ঢোকাও মুসলমান ঢোকাও, আরেক দলকে বলে তাড়াও। মার্ক্সবাদী আমাদের দেশেও কত এসেছে। কংগ্রেস বর্ডার খোলা, ঢুকে যাও। মানবতাবাদী এরা ঢোকাও, তারপর জাতীয়তাবাদী দিয়ে কোন্দল বাঁধাও, ব্যাপারটা তাই। তো ট্রাম্পের সঙ্গে খুব দারুণ সম্পর্ক আমাদের মোদির। এই ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, এদিকে হাসিনা ভারতবর্ষে আছেন। তো এই ক্ষেত্রে হাসিনা একটা অ্যাডভান্টেজ পাবেন। কীরকম অ্যাডভান্টেজ পাবেন? ট্রাম্প ইতিমধ্যেই কিন্তু, যেটা ভারতবর্ষেরও একটা জায়গা আপনারা দেখবেন পেপারে, ইতিমধ্যেই বাংলাদেশের চট্টগ্রামে যেটা ঘটেছে বা ঘটছে যেসব, এতে তো অনেক অনস্বীকার্য যে বাংলাদেশে মাইনরিটির ওপরে, সব মুসলমান না হলেও এক শ্রেণীর মুসলমান অত্যাচার করে, কট্টর যারা, তাদেরকে প্রমোট করা হয়, পরিষ্কার কথা। এবং তারাও প্রমোট তো সবাইকে হয় না, ভেতরে ভেতরে তাদের মধ্যে বিদ্বেষ, কাফের বলে তাদেরকে যেভাবে হুজুররা বুঝিয়েছে, এবং এক শ্রেণীর হুজুরও আছেন, সব হুজুরই বলা যেতে পারে, তারা এই কাফের মানে হিন্দুই বোঝে, পরিষ্কার কথা, অস্বীকার করে লাভ নেই, স্পষ্ট কথায় কষ্ট নেই। তো তাদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার তো নতুন কিছু নয়, আগেও হয়েছে। তবে হ্যাঁ, ওই যে সব মুসলমানকে দাগিয়ে দেওয়া হয়, আমি তাতে বিশ্বাস করি না। একটা শ্রেণী করা হয়, তাদেরকে দিয়ে করানো হয়। কারণ কোনো গরিব খেটে খাওয়া মুসলমানের কাজ নেই, কম্ম নেই, সে হঠাৎ করে কি চলো ওখানে করি, যদি না তারা প্রশ্রয় পায়। রাজনৈতিক দলের প্রশ্রয় পাওয়া মানেই বুঝতে হবে আন্তর্জাতিক প্রভুদের প্রশ্রয় পাওয়া। মনে রাখবেন, ডাইরেক্ট অ্যাকশন ডে জিন্না ডাক দিয়েছিল একার ক্ষমতায় নয়,
তার প্রশ্রয় ছিল, আন্তর্জাতিক প্রশ্রয় ছিল। তো এইবার কি হবে, ধরুন ইতিমধ্যেই আমাদের ভারতবর্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এদিকে এনআরসি কিন্তু রেডি, সিএ রেডি। ভাবুন, এগুলো খেয়াল করুন, অত্যাচার হচ্ছে। ট্রাম্পও কিন্তু একই সুরে কথা বলেছেন, হ্যাঁ হ্যাঁ টুইটও করেছেন, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। শুধু তাই নয়, আর একটা খেলা আছে। ট্রাম্পের বিজয়ে ঢাকাতে কিছু মানুষ মানে আনন্দ করছিলেন, বলাই বাহুল্য কোন শ্রেণীর মানুষ হবে, মুসলমানের চাইতে হিন্দুই হয়তো সেখানে বেশি হবে, আমি ঠিক জানি না, সম্ভাবনা তাই। তো এবার সেই সেলিব্রেশনে পুলিশ হস্তক্ষেপ করে ধরপাকড় করেছে। শুধু তাই নয়, চট্টগ্রামে হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে এরকমই প্রচার যে পুলিশরা নাকি হিন্দুদেরকে মারধর করেছে, তার সঙ্গে মৌলবাদীরা, মানে এই শিবির যারা আর কি ওই কট্টর, তারাও পোস্ট দিয়েছে। অর্থাৎ পুলিশের ভূমিকা যদি হিন্দুদের বিরুদ্ধে হয়, এরকম সোশ্যাল মিডিয়ায় যে প্রচার আমরা দেখতে পাচ্ছি, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং সেটা আমাদের দেশ থেকেও বিবৃতিতে বলা হয়েছে যে পুলিশ নাকি এই ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিয়েছে হিন্দুদের বিরুদ্ধে। তখন প্রশ্ন উঠেছে, কেন আগে যখন মুসলমানরা হিন্দুদের ওপর অত্যাচার করেছে, এখানে না হিন্দুরা চট্টগ্রামের দোকানে গিয়ে ভাঙচুর টাংচুর করেছে, ওই একজন ব্যবসায়ী হিন্দুদের বিরুদ্ধে, মানে ইসকনের বিরুদ্ধে। ইসকনকে প্রমোট করা হচ্ছে, বহু আগেই বলেছি আমি আগের ভিডিওতে, ইসকনকে প্রমোট করা হচ্ছে। একই দিকে ওদিকে তথাকথিত উগ্র যারা ওই প্রমোটেড ইসলামের হুজুর, তাদেরকে প্রমোট করা হচ্ছে। তাহলে এই ক্রাইসিসটা কিন্তু বাংলাদেশে ইতিমধ্যেই হয়ে আছে। ভারত বিবৃতি দিয়েছে, আমেরিকা বিবৃতি দিয়েছে। আর ভারত কিসের প্রতীক? হিন্দু রাষ্ট্রের প্রতীক। কারণ আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আগেই, খেয়াল করে রাখবেন, এটা কিন্তু ভক্তরা এখনও বিশ্বাস করে, হিন্দু রাষ্ট্র হবে, হিন্দু রাষ্ট্র, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে। তাহলে কি বুঝছেন, যখনই হিন্দুদের উপর অত্যাচার ওখানে হবে, মিডিয়াতে আসবে, এবং এই প্রমোটেড মুসলমানরা, জিহাদিরা এটা করবে, জায়নিস্ট শক্তির উইং, এবং পাশাপাশি ইসকনও তাকে পাল্টা প্রতিবাদ করবে, সাধারণ মুসলমান মরবে, সাধারণ হিন্দু মরবে, তারা তো জানেই না এসব। তাহলে কি হবে, ওই দেখো মুসলমান, ওই যে এখন নাকি 92% মুসলমান হয়েছে, মাত্র 8% হিন্দু। খেয়াল করে দেখুন, বাংলাদেশ যখন 1971 সালে হয়, মুজিবের সময়, তখন কত শতাংশ হিন্দু ছিল, আর এখন কত আছে মিলিয়ে নিন, তথ্য তো তাই বলছে, তাই তো? তাহলে এই তথ্যকে হাতিয়ার করে যদি মোদি বলে এইবার আমরা ভারত থেকে মুসলমান, মানে বাংলাদেশি মুসলমানদের তাড়াবো, ওরা হিন্দুদের অত্যাচার করছে, অনেক হিন্দু পালিয়ে নাকি আসছে, এরকমও খবর। পালিয়ে এখন না এলেও আগে যে অনেক হিন্দু পালিয়ে এসেছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এবং অনেক হিন্দু এখনও আছে, বাংলাদেশের হিন্দু, তারা এখানেও একটা করে জানেন তো, হ্যাঁ কী করবে, অস্তিত্বের ব্যাপার, এখানেও একটা করে জায়গা কিনে রেখেছে, বা বাড়ি কিনে রেখেছে, বা মেয়ের বিয়ে দিয়েছে, বা একটা করে কার্ড বানিয়ে রেখেছে। অস্তিত্বের সংকট, যাতে পালিয়ে আসতে পারে। হ্যাঁ, বাস্তব চিত্র, অনেকেই আছে, ওখানেও একটা আইডি আছে, ভোট দেন, এখানেও একটা আইডি আছে, ভোট দেন, এরকমও আছে। এটা বাস্তবতা, কি করবে, অস্তিত্ব রক্ষা। তাহলে এইগুলোকে হাতিয়ার করে হিন্দু রাষ্ট্রের স্লোগানটা একটু জোরে হচ্ছে না, মানে একটুখানি মোমেন্টাম পাচ্ছে তো। হ্যাঁ, মনে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত জিহাদি মুসলমানদের তাণ্ডবটা না দেখা যায়, মানে যারা প্রমোট করা ইসলাম, যখনই দেখা যাবে, তখনই এই হিন্দুই বলুন বা অন্য ধর্মের লোকজন বলুন, তারা কিন্তু ক্রিয়াশীল হয়ে প্রতিক্রিয়া দেখাবে। ওটা ক্রিয়া, এটা প্রতিক্রিয়া। হ্যাঁ, এটাই বাস্তব। কারণ তথাকথিত শিক্ষিত মানুষ, ভদ্রলোক মানুষ, স্বধর্মের গরিব মানুষ, না খেতে পাওয়া মানুষের বিপদে আপদে থাকেন না, কিছু বাদ দিয়ে, ব্যতিক্রম। কিন্তু স্বধর্মের মানুষের যদি অন্য ধর্মের লোক গায়ে হাত দেয়, মানে বিশেষ করে মুসলমানরা, তখন মানে প্রাণ জেগে ওঠে,
ও ক্ষেত্রেও একই সত্যি। ওরে বাপরে বাবার হিন্দু ভাইয়ের ওপরে মুসলমানের আক্রমণ হয়েছে, তেরে কিছু করতে হবে, এই কোথায় গেল সংকটে, হিন্দুরা সংকটে। অতএব ওই হিন্দুটাই যখন খেতে পাচ্ছিল না, পরিবার কিভাবে চলছিল, লকডাউনে তার দোকানটা বন্ধ হলো না, চলছে, ছেলে পেলে খেতে পাচ্ছে কি না, তখন কিন্তু এইসব হিন্দুত্ববাদী বা হিন্দু শিরোমণি, হিন্দু প্রেমী খবর নেবে না। তো যেই কোনো মুসলমান তাকে মেরেছে, ব্যাস, এইটাই হলো সাম্প্রদায়িকতা। শিক্ষিত মানুষের মধ্যে এটা বেশি, অশিক্ষিতদের মধ্যেও বেশি এটা প্রমোট করা হয়। আর শিক্ষিত মানুষদের সহজেই ব্রেন ওয়াশ হয়, কারণ এই খবর টবরগুলো টুকটাক তারা পড়ে, গভীরে যান না তারা। তো এই প্রসেসটা কিন্তু শুরু আরও এখন তীব্র হবে। ওখানে তাহলে কি দাঁড়াবে? হাসিনাকে ইতিমধ্যেই ভারতপ্রেমী মানে হিন্দু প্রেমী বলে দাগিয়ে দেওয়া হয়েছে। বাস্তবে ওর সময়ে বাংলাদেশের হিন্দুরা কতটা নিরাপদে থাকেন, কতটা ভালো থাকেন, সেই বিষয়ে আমি যাচ্ছি না, এ নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে। কিন্তু হাসিনা যে হিন্দু প্রেমী মানে ভারতপ্রেমী, মানে এখন ভারত মানে হয়ে গেছে হিন্দু, মানে ব্যাপারটা এরকমই হয়ে গেছে, মানে যেভাবে তৈরি করা হয়েছে। আর হিন্দু মানে কে? নরেন্দ্র মোদী। আর তার বন্ধু মানে তার প্রতি ভালো সম্পর্ক মানে তার সঙ্গে মানে হিন্দু প্রেমী, মানে ভারতপ্রেমী কে? হাসিনা। সে কোথায়? ভারতে। ট্রাম্প কার পক্ষে? মোদির পক্ষে, মানে কি হিন্দুর পক্ষে। আর হাসিনাও হিন্দুর পক্ষে, মানে ভারতের পক্ষে যেহেতু, তাই ট্রাম্পও সেইভাবে দেখতে গেলে হাসিনার পক্ষে। ইকুয়েশনটা পরিষ্কার। তাহলে এখন আগামীতে কি দেখবেন? দেখবেন ট্রাম্প যখন অফিসে আসবেন, অফিস নিয়ে মানে রাষ্ট্রপতি হিসেবে জয়েন করবেন, তারপরেই দেখবেন বাংলাদেশে হাসিনার সমর্থনে মিছিল বাড়বে, রাস্তাঘাটে মিছিল, রোড মার্চ, হাসিনাকে ফেরত দিন, হাসিনা ফেরত এসো। হ্যাঁ, মিছিল করা কোনো ব্যাপারই না, কারণ মদত পাবে, আন্তর্জাতিক মদত, ভারত থেকেও মদত দেওয়া হবে। হ্যাঁ, এইবার ওখানকার যারা মানে জিয়াপন্থী বলুন বা যারা ওই স্বাধীনতায় বিশ্বাস করে, যারা এইসব কোটা বিরোধী আন্দোলনের নামে যারা মানে যেখানে, ওখানেও তো ফান্ডিং ছিল, জানেন নিশ্চয়ই। মনে রাখবেন, ইউনূস সাহেব এসেছেন, তিনি কিন্তু আন্তর্জাতিক শক্তির ইচ্ছেতেই এসেছেন, সেখানে ট্রাম্প কিছু করবেন না। উস্কে দেওয়ার জন্য আনা হয়েছে, যাতে করে গণতান্ত্রিক সরকার থাকলে যেটা করা অতটা যেত না, এই কেয়ারটেকার সরকারের আমলে সেটা করা যাবে। আরও বেশি করে পথে ঘাটে বিদ্বেষ, হত্যালীলা, দাঙ্গা চালানো যাবে। তাহলে একদিকে হাসিনা বিরোধী, অপরদিকে হাসিনার পক্ষে জনগণ রাস্তায় নামবে আগামীতে। বাংলাদেশের এটা এভরিডে চিত্র হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, কর্মজীবিকা লাটে। মাঝখানে মনে আছে বাংলাদেশে এরকম বন্ধ হতেই থাকতো, মনে আছে সেই সব দিনের কথা? যারা বাংলাদেশে তারা মনে রাখেন, তখন এমনটাই সিচুয়েশন হয়েছিল, চরম কেওস, অরাজকতা, অচলাবস্থা। তো তার জন্য প্রস্তুত থাকুন। আর এটা যখন ও দেশে বাড়বে, তখনই এদেশে এই এনআরসি বলুন, সিএ বলুন বা হিন্দু রাষ্ট্রের যে স্লোগান, সেটা শক্তিশালী হবে। এবারে আসি আরেকটি ক্ষেত্র। ট্রাম্পের সঙ্গে ইউনূস সাহেবের কেমন সম্পর্ক? ভালো না, যদিও এটা খুব একটা ম্যাটার করে না, ব্যক্তিগত সম্পর্ক ইউএস পলিসিতে ম্যাটার করে না। যেমন ধরুন ইউএস পলিসির, আমেরিকান পলিসির কিছু দিক আছে, যেমন আমেরিকার রাষ্ট্রপতি যেই হোক না কেন, ইসরায়েল পলিসি বদলায় না, মানে ইসরায়েলকে তাকে রাখতেই হবে প্রায়োরিটি। অন্য কোনো দেশ জাহান্নামে যাক, অন্য এজেন্ডা জাহান্নামে যাক, প্রথমে তাকে ইসরায়েলকে রাখতেই হবে। আমেরিকা ফার্স্ট, ইসরায়েল ফার্স্ট, থাকতেই হবে। ব্যক্তির ওপর নির্ভর করে না, এক্ষেত্রেও ব্যক্তির ওপর নির্ভর করে না। তবে যেহেতু বাংলাদেশ একটা মানে বড় এন্টিটি নয় বিশ্ব রাজনীতিতে, তাই অল্প স্বল্প ম্যাটার করে বটে, আশঙ্কা একটা রয়েছে। কারণ বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে গেলে সবসময় আন্তর্জাতিক ছোটোখাটো চাপ, অন্তত সেক্ষেত্রে ট্রাম্পের সে ক্ষমতা আছে। বড় সড়ো ডিসিশনের ক্ষেত্রে অবশ্যই তাকে জায়নিক শক্তির পারমিশন নিতেই হবে, কিন্তু ছোটোখাটো চাপ, বিধিনিষেধ তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ট্রাম্পের ক্ষমতা থাকবে। তো
বাইডেনের সঙ্গে মোহাম্মদ ইউনূসের খুব ভালো সম্পর্ক, সুসম্পর্ক বলা যেতে পারে। কারণ বাইডেন তিনি যখন গেছেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গেছেন, বিভিন্ন ক্ষেত্রে আমেরিকায় গেছেন, তখন বাইডেনের সঙ্গে যখনই দেখা হয়েছে তার সঙ্গে তাকে সুন্দর একসঙ্গে বন্ধুত্বপূর্ণ ছবিতে দেখা গেছে। কিন্তু সমস্যাটা কোথায়, ট্রাম্প যখন 2016 সালে মার্কিনী প্রেসিডেন্ট হলেন প্রথমবারের মতো, 45th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ, তখন ইউনূস সাহেব ফ্রান্সের প্যারিসে একটি ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন, অন্ধকার দিন শুরু হলো, সূর্যগ্রহণ শুরু হলো। মানে কি? সূর্যগ্রহণ মানে হচ্ছে অন্ধকার, সোলার এক্লিপস। তিনি সূর্যগ্রহণ শব্দটাই ব্যবহার করেন, সোলার এক্লিপস ব্যবহার করেছিলেন। ট্রাম্পের সেটা না জানার কথা নয়, কারণ এটা খবরটা বেরিয়েছিল, আন্তর্জাতিক মিডিয়াতেও বেরিয়েছিল, আমরাও জানি, আপনারাও চাইলে লিঙ্ক দিতে পারি। তাহলে ট্রাম্পের বিজয়কে যিনি 2016 সালে ট্রাম্পের বিজয়কে যিনি সূর্যগ্রহণ বলেছেন, সেই ইউনূস সাহেব এখন বাংলাদেশের ক্ষমতায়, মানে কেয়ারটেকার। তো সুতরাং খুব একটা ভালো নয়, ব্যাপারটা তো ভালো নয়। তাহলে আগামীতে আমরা কি দেখব? বাংলাদেশের ওপর সরাসরি ট্রাম্প চাপ সৃষ্টি করবে না, তবে ভারতের মাধ্যমে চাপ সৃষ্টি করতে পারে, এবং সাইকোলজিক্যাল একটা চাপ তো তৈরি হবেই হাসিনার কারণে, যেহেতু হাসিনা ভারতে আছে, হাসিনা যেহেতু ভারতপ্রেমী, আর ভারতের মোদির সাথে ট্রাম্পের খুব ভালো সম্পর্ক, এই কারণে বাংলাদেশের মানুষের ওপরে একটা মানসিক চাপ তৈরি হতে বাধ্য। পাশাপাশি এই সুযোগে যদি মুসলমান বিরোধী যে স্লোগানটা আমরা জাতীয়তাবাদী ভারত হিন্দুত্ববাদীদের কাছ থেকে শুনে থাকি, ফেসবুকে প্রায় দেখবেন, সেখানে এই যে বাংলাদেশে যদি আরও বেশি করে সংখ্যালঘু নির্যাতন করানো যায়, আমি বারবার বলছি সাধারণ মুসলমানরা এসব করে না, ইন্ধন না পেলে করে না। ইন্ধন পেলে তো আপনাকে যদি বলা হয়, আপনি যদি আমরাও তো যে কোনো ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে না হলেও যে কোনো ক্ষেত্রে সুযোগ এলে লোভের বশবর্তী হয়ে কজন আমরা লোভটাকে বর্জন করতে পারি? কিন্তু জমি দখলের লোভ, বাড়ি দখলের লোভ, আমরা আছি, দখল করে নাও, ওই যে বাড়িটা, ভট্টাচার্য বাড়িটা দখল করলে ওটা তোমরা পাবে। বাস্তবে কারা পাচ্ছে, কাদের হাতে যাচ্ছে, সেটা পরের কথা, লোভ। তো এইগুলো তৈরি করা হয়, পরিস্থিতি তৈরি করা হয়। তো এই রকমভাবে কিন্তু আগামীতে বাংলাদেশে এই ধরনের তোল্লাবাজি, প্রমোটেড ইসলামিস্টকে দিয়ে ক্ষেত্র তৈরি করা, একদিকে ইসকনের ক্ষেত্র তৈরি করা। ইসকন কিন্তু জায়নিস্ট শক্তির একটা বড় রকমের একটা জায়গা, আপনারা জানেন, যে ল্যাব মিট প্রমোট করছে, একদিকে নিরামিষ প্রমোট করছে, যেটা দরকার আর কি। মানে নতুন বিশ্ব ব্যবস্থার এজেন্ডার সাথে ইসকন দারুণভাবে খাপ খায়। তো তাদেরকে বাংলাদেশে প্রমোট করা হয়েছে। ইন্টারেস্টিং জায়গা, খেয়াল করে দেখুন, ভাবলেই বুঝতে পারবেন। এবং কিছু কিছু মুসলমান আছেন যাদেরকে জিহাদি বলুন প্রমোটে, তারা আবার ইসকনকে বলছে সন্ত্রাসবাদী। এটা হাস্যকর। ইসকন আবার কোথায় সন্ত্রাস করলো? কথা আমি তো জানি না, তথ্য থাকলে দিন তো। এবার যদি আপনারা ইসকনকে সন্ত্রাসবাদী বলেন, এগুলো বলবেন না, বললে আপনাদের নামে কিন্তু বহু সন্ত্রাসবাদীর নাম আছে গোটা বিশ্বে। লস্কর-ই তৈবা থেকে শুরু করে, আল কয়েদা থেকে শুরু করে বড় বড় সংগঠন, সব সন্ত্রাসবাদী। আমেরিকান যে তালিকা আছে, ইউএনওর যে তালিকা আছে, সবই সন্ত্রাসবাদী, সবই তো মুসলমানের নাম। তা এইবার দেখুন আপনাদেরকে দিয়ে কেন বলাচ্ছে ইসকন সন্ত্রাসবাদী? একটা সন্ত্রাসবাদী ইসকন নেতা, মানে হরে কৃষ্ণের নাম বলুন দেখি, যে রাইফেল নিয়ে ঘোরে, RDX নিয়ে ঘোরে, বিস্ফোরণ ঘটায়, আত্মঘাতী হামলা ঘটায়। পারবেন না। তাহলে আপনাদের দিয়ে ওটা কেন বলাচ্ছে? যাতে করে হিন্দুরা আরও খেপে যায়, যে কি আরও বেশি রক্ত গরম হয়ে যায়। কীরকম? গোটা বিশ্বে এরকম করে সন্ত্রাসবাদ চালাচ্ছে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করলো। বাস্তবে কি হয়েছে সেটা তো যাই হোক, পরবর্তী বইপত্রে আমি দ্বিতীয় খণ্ডে কিছুটা লিখেছি, WTC অ্যাটাক আসলে কি, এটা নিয়ে কি তথ্য উঠে এসেছে। যাই হোক, তো আগামীতে আরও ইচ্ছে আছে লেখার। তো এগুলো তো আমরা জানতে পারবো না। এবং কাদেরকে প্রমোট করছে, বাগদাদিকে প্রমোট করছে, লাদেনকে প্রমোট করেছিল,
জানি না আমাদের জানার কথাই নয়, কেউ জানার চেষ্টাও করি না, কিন্তু বাইরে থেকে তো সন্ত্রাসবাদী তো কোনো সন্দেহই নেই, আমরা তো সেভাবেই তারা প্রমোটেড। তাহলে এই রকমভাবে যদি ইসকনকে সন্ত্রাসবাদী বলতে থাকেন, তাহলে আপনারাই তো উল্টে সন্ত্রাসবাদী হয়ে যাবেন। তখন কি বলে সব মুসলমানের সন্ত্রাসবাদী বলবেই। তো এগুলো থেকে বিরত থাকুন। ইসকনকে অপছন্দ না হলে এড়িয়ে চলুন, গুরুত্ব দেবেন না। যত আপনারা গুরুত্ব দেবেন, যত সন্ত্রাসবাদী বলবেন, তত আপনারা চিহ্নিত হবেন এই বিশ্বে। কারণ এই বিশ্বে কিন্তু আর সালাদিন নেই। কে মুসলিম বিশ্বে কে আছে যে আপনাদের রক্ষা করবে, মুসলমানের হয়ে লড়াই করবে? এই মুহূর্তে নেই। এতগুলো মুসলিম রাষ্ট্র গোটা বিশ্বে দেখে নেবেন, এত মুসলমান রাষ্ট্র, মানে সংখ্যাগরিষ্ঠ অর্থে বললাম, শরিয়া সব দেশে হয়নি, পাকিস্তানের সম্ভবত শরিয়া, সৌদি আরবে শরিয়া। তো যাই হোক, এত মুসলমান দেশ, একটা দেশের নাম বলুন তো যে মুসলামকে প্রতিনিধিত্ব করে মুসলমানদের বাঁচানোর ক্ষমতা রাখে? নেই। সব লকডাউন, করোনা, ভৌ সব। আর ইরান, কেউ মনে ইরান পারবে? যদি ধরে নিলাম যে ঠিক আছে, আমরা জানি যে ইরানের ইসলামিক রেভলিউশনে ইসরায়েলি সহযোগিতা করেছিল, কারণ ওরা চেয়েছিল মধ্যপ্রাচ্যে সুন্নি ইসলামের বিরুদ্ধে একটা কাউন্টার ব্যালেন্স হিসেবে শিয়া ইসলামকে তৈরি করা। পরিষ্কার কথা, ওরাই, তথ্য আছে, ইসরায়েলকে ওরাই ফান্ডিং করেছে। না হলে এই যে এখন দেখবেন ইরান আবার সৌদি আরবকে হুঙ্কার দিচ্ছে, সিরিয়াকে হুঙ্কার দিচ্ছে, বিভিন্নভাবে হুঙ্কার, যেহেতু আমেরিকার ঘাঁটি সৌদি আরবে আছে, মিলিটারি ক্যাম্প আছে। তাহলে 1979 সালে ইসলামিক রেভলিউশনের মাধ্যমে যে ইরান শিয়া রাষ্ট্র হিসেবে গঠিত হলো, পৃথিবীর প্রথম শিয়া রাষ্ট্র মধ্যপ্রাচ্যে, তাহলে কি পরিস্থিতি কী দাঁড়ালো দেখুন। একদিকে শিয়া, একদিকে সুন্নিরা শিয়াদের কি চোখে দেখে যদি একটু ঘাঁটাঘাঁটি করেন, আমি ওসব আলোচনায় যাচ্ছি না এখানে, যারা একটু পড়াশোনা করেন তারা বলবো যে কীরকম একটা অদ্ভুত সিচুয়েশন ওখানে হয়ে আছে, যেটা কাম্য ছিল না। সেটাকে প্রমোট করতে সময় লাগবে না, কিন্তু আমি আবার বলছি, জায়নির শক্তি শিয়া সুন্নির মধ্যে বিদ্বেষ, হিংস্রতাকে প্রমোট করতে সময় নেবে না। যখনই সুযোগ আসবে ওরা করবে। পাকিস্তানে দেখবেন প্রায় মাঝে মাঝে শিয়াদের ওপর হামলা হয়, প্রচুর শিয়া মারা যায়। ইয়েমেনেও প্রচুর হয়েছে। বাংলাদেশেও ইসলামিক স্টেট তৈরি হয়ে আছে। 2015-16 সালে ইসলামিক স্টেটের হাতে কিছু মানুষও মারা যায়, তথ্য বলছে। জায়নির শক্তির সর্বত্র ফান্ডিং করে ওরা অস্ত্র তৈরি করে রেখেছে সংগঠনের মাধ্যমে। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে যদি বাংলাদেশিদের কথাই বলছি, বা আমাদের দেশের মুসলমানের কথা বলছি, হিন্দুদের কথাও বলছি, সাধারণ মানুষের কথা বলছি, যদি এই বিদ্বেষের ফাঁদে আপনারা পা দেন এবং ওদের প্রমোট করা, ওরা যেটা চাইছে সেটাকেই আপনারা করতে থাকেন, তাহলে কিন্তু আপনারাই মরবেন, সাধারণ মানুষই মরবে। বিল গেটস, ইলন মাস্ক মরবে না, বা টপ লেভেলের হুজুররা মরবে না। সাধারণ মানুষই মরবে, সাধারণ খেটে খাওয়া হিন্দু মুসলমান তারাই মরবে। সেই সতর্কতায় আমি আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে সতর্ক থাকতে পারেন। কারণ আগামীতে কিন্তু এই ইস্যুগুলো আসবে। ট্রাম্পের আগমন পরোক্ষভাবে ভারতের লিভারেজটা বাড়িয়ে দিল। এতে করে বাংলাদেশের তথাকথিত যারা রয়েছেন তারা একটা হীনমন্যতায় বা যে কোনো কারণেই হোক সাইকোলজিক্যালি ভুগবেন, এবং সেইটাকে আবার জায়নির শক্তি বলবে চিন্তা নেই, আমরা আছি, তোমরা করো, দেখি কত ভারতের সাহস। ওখানকার অনেক মোল্লা তো দেখেছি বলে, ভিডিও আছে, ভারত দখল করব এসব বলে ওরা, ভারতকেই ইনশাআল্লাহ ইসলামিক দেশ বানাবো, ওদেরকে আরও তোল্লা দেবে। তোল্লা দিয়ে একটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। আর মনে রাখবেন, নতুন বিশ্ব ব্যবস্থার ওয়ান হেলথ চলবে,
সেটা চলছে। এই যেমন আমাদের দেশে যখন অনেকে ডেঙ্গু ভ্যাকসিন দেওয়া হবে আসবে, তখন ট্রাম্প কি আমাদেরকে বাঁচাবে? বাঁচাবে না। আমাদেরকেই প্রতিবাদ করতে হবে যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, আমাদেরই বোঝাতে হবে, এগুলো বন্ধ হবে। কলেরা ভ্যাকসিন, এই যে এইচপিভি দেওয়া হবে সামনে, এইচপিভি বিল গেটসের ভ্যাকসিন, এটা কি বন্ধ হবে? হবে না। বাংলাদেশে বন্ধ হবে? হবে না। এগুলো চলতে থাকবে। তাই এগুলো নিয়ে আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। আমেরিকার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প তার নাগরিকদের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের স্বাস্থ্য কেমন হবে, তার ভৌ থেকে বাঁচাতে হবে, এসব ডোনাল্ড ট্রাম্প ভাববেনই না, মাথাতেই আসবে না। আমেরিকা ফার্স্ট। বরং আমেরিকার কোনো কোম্পানি যদি ডেঙ্গু ভৌ বানায়, যেমন বিল গেটস, আমেরিকার নাগরিক, বিলিয়নিয়ার, তিনি যদি বানিয়ে ভারতে ভৌ ব্যবসা করে 1000 কোটি টাকা লাভ করেন ভারতে, বাংলাদেশে, এবং সেখান থেকে তিনি যদি রিপাবলিকান পার্টিকে ফান্ডিং করেন, ডোনাল্ড ট্রাম্পকে বলেন আমি আপনাকে 10 মিলিয়নের একটা চেক দিলাম বা 5 মিলিয়নের চেক দিলাম, কি না আমার এই ভারত থেকে ভৌ ব্যবসাটা খুব ভালো হয়েছে, তো ট্রাম্প নেবেন না? উনি নিজেই একজন টাইকুন, নিজেই একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তিনি বলবেন না না ভৌটা খারাপ, এইচপিভি ভ্যাকসিনের ফলে ভারতে এরকম ট্রাইবাল অনেক মেয়ে মারা গেছিল, আপনি আবার সেটা দিচ্ছেন, সেটা থেকে ইনকাম করে আমাকে দিচ্ছেন, হাই 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 হাই, ছি 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 ছি, এ তো অমানবিকতা, আমি আপনার $5 মিলিয়ন ফিরিয়ে দিলাম। ট্রাম্প এটা বলবে? বলবে না। তাহলে ভারতবর্ষ যেমন করে ভ্যাকসিন র্যাডারে আছে, ফার্মা কোম্পানির র্যাডারে আছে, তেমনই থেকে যাবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের পলিসি চেঞ্জ ভারতের ক্ষেত্রে ঘটবে না, আমেরিকার ক্ষেত্রে ঘটবে, তাও পুরোটা নয়, কিছুটা। সেখানেও ট্রাম্পকেও বুদ্ধি করে ম্যানুভার করে চলতে হবে। এছাড়া আরও একটা বিপদ আছে, সেটা এখন বোঝা যাবে না। ডোনাল্ড ট্রাম্প কতটা কন্ট্রোলড অপোজিশন কি না, তিনি কতটা অপোজ করছেন ক্লাইমেট চেঞ্জকে, উনি হোক্স বলেছেন, ঠিক আছে, কিন্তু ট্রাম্প লোকটা কিন্তু যা বলে সবসময় সেটা করে না, আনপ্রেডিক্টেবল লোক। ট্রাম্পের টুইট বক্তব্য যদি স্টাডি করেন বিভিন্ন রকম ক্ষেত্রে, দেখবেন ও মুখে লাগাম নেই, ভেবে চিন্তে কথা বলে না, অনেক ব্যাপার আছে। এরকম একটা ব্যক্তিত্ব কিন্তু আগামীতে দরকার ওদের। এই জন্য ওকে কোনো বিনা বাধায় এবার উনি নির্বাচিত হলেন, আগের বারে তো পারেননি, আগের বারে ওনার আসার কথা ছিল, আমি বলেছিলাম সেটা। তাই আশা করার কোনো দরকার নেই। শুধু 20 তারিখের পরে, জানুয়ারি মাসের 20 তারিখের পরে ট্রাম্পের আরও একটা দিক, আমি এখনও কনফার্ম বলবো না, কারণ আমেরিকার মানুষও তো, তাদেরকেও তো আমি শ্রদ্ধা করি, যারা রিপাবলিকান পার্টির যারা বেশিরভাগই তারা হচ্ছে প্যান্ডেমিক বিরুদ্ধে ছিলেন এবং লকডাউনের ক্ষেত্রেও ভূমিকা নিয়েছেন, ভ্যাকসিনের বিরুদ্ধে সরব হয়েছেন। তো সেখানে তো অনেক নাগরিক আছেন যারা ভালো হিসেবেই ট্রাম্পকে ভোট দিয়েছেন। তো তাদের ক্ষেত্রে তো ট্রাম্পের একটা দায়বদ্ধতা কতটা থাকবে। পাশাপাশি আবার এই ভয়টাও আছে, যেহেতু তিনি সহজেই তিনি এবার অফিসে এসেছেন এবং তাকে জেতানোর পরিকল্পনা তো ছিলই। আমি তখনই জেনেছি, শিওর হয়েছি যে ট্রাম্পই জিতবে, আরও বেশি করে শিওর হয়েছি। আমি আপনাদের আগে ভিডিওতে বলেছি যে ট্রাম্প এবার ফিরবে আবার। কখন বলুন তো আরও 100% শিওর হওয়া গেছে? কখন? যখন কমলা হ্যারিসকে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড় করানো হয়েছে বাইডেনের বয়সের কারণে। কি কেন বললাম বলুন তো? কমলা হ্যারিসকে দাঁড় করানোর পরেই লোকে বুঝে গেছে 100%, আগে হয়তো 90% লোকে বুঝেছে, কেউ 98% বুঝেছে, কেউ 99% বুঝেছে, কিন্তু কমলা হ্যারিসকে যেই ঘোষণা করা হলো যে তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন, তখনই 100% আমেরিকানও, ভারতবর্ষের কথা বাদ দিন, 100% আমেরিকানও নিশ্চিত হয়ে গেছেন যে ট্রাম্পই জিতবেন। কেন বলুন তো? মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো নারী রাষ্ট্রপতি হননি, হতে পারেননি। প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হয়েছেন কিন্তু রাষ্ট্রপতি হতে পারেননি। এত স্বাধীনতা, নারী মুক্তি,
হ্যাঁ, মেরি ওয়েস্টনক্রাফটের দেশ, সমকাম মানে নারীদের এত এত নারীদের জন্য আইন, নারী মুক্তির পীঠস্থান, সাম্যের, নারী সাম্যের প্রতি পীঠস্থান, জেন্ডার জাস্টিসের পীঠস্থান, সেই আমেরিকাতে এখনো পর্যন্ত কোনো নারী রাষ্ট্রপতি হতে পারেননি। জনগণ হতে কী কারণে, এটা একটু খুব রহস্যের জায়গা। এ নিয়ে প্রচুর গবেষণা আছে, প্রচুর লেখালেখি আছে, সে নিয়ে পরে আলোচনা করা যাবে। ভারতের মতো দেশে ইন্দিরা গান্ধী হয়েছেন প্রধানমন্ত্রী, পিছিয়ে পড়া দেশ, তৃতীয় বিশ্বের দেশ। বাংলাদেশের মতো দেশে খালেদা জিয়া, হাসিনা, শ্রীলঙ্কায় বন্দন নায়েকে, গোটা বিশ্বজুড়ে অনেক উদাহরণ আছে নারী রাষ্ট্রপ্রধান হওয়ার, বহু উদাহরণ আছে। শ্রীলঙ্কাতে চন্দ্রিকা কুমার তুঙ্গা, সম্ভবত চন্দ্রিকা, তিনিও ছিলেন রাষ্ট্রপতি। বহু উদাহরণ আছে গোটা বিশ্বজুড়ে। কিন্তু আমেরিকা এত বছর স্বাধীন হয়েছে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে 1770-এর দশকে। ফ্রি ম্যাসনদের প্রথম সাফল্য আমেরিকান স্বাধীনতা, দ্বিতীয় সাফল্য ফ্রি ম্যাসন ইলুমিনাটি যেভাবেই বলুন, দ্বিতীয় সাফল্য ফরাসি রেভলিউশন, বড় আর কি আন্তর্জাতিক ক্ষেত্রে। তৃতীয় সাফল্য বলশেভিক বিপ্লব। তথ্য আছে। তো সেই আমেরিকা 1770-এর দশকে স্বাধীন হয়েও এখনো পর্যন্ত কত, 1700 থেকে 1970, 200 বছর, মানে ওদিকে ধরুন 250 বছরের বেশি, 250 বছর হয়ে গেল প্রায়। তার মধ্যে একজনও নারী রাষ্ট্রপতি আমেরিকা দিতে পারেনি জনগণকে, বা জনগণ নেয়নি। কেন? ইন্টারেস্টিং না? আজ এই পর্যন্তই। আবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জানাবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।